কলকাতার ক্যাফে কালচারের ডেফিনেশনটা কিন্তু বদলে গেছে। এখানে যেরকম ক্যাজুয়াল আড্ডা হচ্ছে, ঠিক সেরকমই প্রফেশনাল মিটিংসও ক্যাফেতেই হচ্ছে। আমরা আজকে যে মানুষটার সাথে আড্ডা দিয়ে বেরোচ্ছি এখন, সে মানুষটার পরিচয়টা অনেকটা রকচটা, আউটস্পোকেন, অনেকটা ক্যাজুয়াল একটা মানুষ। আর সেই মানুষটার ছোটবেলা থেকে আমার অন্তত বড় হয়ে ওঠার যতগুলো ফেজেস আছে, সেই ফেজেসগুলোর মধ্যে তার অনেকগুলো গান আমাদের জীবনে জড়িয়ে আছে। মানুষটার সাথে আড্ডা দিয়ে বেরোলাম, এবার আপনাদের দেখার পালা আড্ডাটা কিরকম লাগছে। চেনা শহরের রাস্তা ধরে জীবন জুড়ে কত শত হল্লাহাটি, কতটুকুই জানি তার কতটুকু বাকি। চোখের দেখা বেশিরভাগই তো ফর্মালিটি। সেই গণ্ডি পেরিয়ে আড়ালে থাকা সেই না বলা কথা বলি ক্যাফেতে ক্যাজুয়ালি। আরে স্টেজের তুমি আর ড্রয়িং রুমের তুমি, দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স। হ্যাঁ, বিষয়ে কোনো সন্দেহই নেই। আমি একদমই আলাদা একটা মানুষ। ড্রয়িং রুমে আমি একদম সেটাই হচ্ছি আমি আর কি। আর স্টেজের আমি, সেটা তো স্টেজে উঠলে আমার একটা অন্যরকম, আমি স্টেজে ওঠার আগে মানে উইং এর পাশে যখন দাঁড়িয়ে থাকি তখন সেটাও আমি, হ্যাঁ, যেমন স্টেজে উঠি তখন সেটা আমি একটা অন্য লোক হয়ে যাই। ওই চেঞ্জটা কিসের, মানে ওই চেঞ্জটা তো ওই একটা অ্যাড্রিনালিন রাশ হয়, একটা কিছু হয় ওই যে অডিয়েন্স দেখলে, এবং এই একটা সবকিছু বাজছে এটা শুনলে, এবং আমি তার মধ্যে গিয়ে পড়লাম, সেটার মধ্যে একটা অদ্ভুত কি যে হয়, একটা ম্যাজিক কাজ করে। সেই ম্যাজিকটা আমার মধ্যে চারিত হয়। আমি জানো মানে কি বলবো, আমি ওটাকে নিই শরীরের মধ্যে, এবং মনে হয় আমি তখন শ্রেষ্ঠ আর কি একজন কেউ। কিন্তু এটা তো মানে প্রথম যখন স্টেজে উঠেছিলে আর আজকে তোমার এতগুলো বছর পরে যখন স্টেজে উঠছো, সেটার মধ্যে তো একটা ডিফারেন্স আছে। নেই, কারণ আমি এখনো ভীষণ ভীষণ ভালোবাসি স্টেজে উঠে পারফর্ম করতে, এবং একই রকম ভাবে ওই যখন আমি উইং এর পাশে দাঁড়িয়ে থাকি তখন আমার নার্ভাস লাগে, এবং একই রকম ভাবে যখন অনুষ্ঠানটা শেষ হয়ে যায় তখন আমি বাড়ি যাওয়ার কথা ভাবি। হ্যাঁ, মানে কোনো পরিবর্তন হয় আজ পর্যন্ত কেউ আমায় বলতে পারবে না যে আমি একটা অনুষ্ঠান শেষ করে সেখানে হয়তো একটু ছবি টবি তোলার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছি, কিন্তু তার বাইরে আমি আর কোনো মুহূর্ত কোনো সময় কাটাইনি। আমি বাড়ি থেকে বেরোই হচ্ছে বাড়িতে ফিরবো বলে, হ্যাঁ, বাড়িতে যাবো বলে, বাড়িতে ফিরে আসবো, হ্যাঁ, ফেরার জন্য আমার বেরোনো হয়। তো সেই জন্য আমার বাড়ি যাওয়ার তাড়া থাকে। একবার একটা ঘটনা হয়েছিল তোকে বলি, সেটা হচ্ছে মহাজাতি সদনে একটি অনুষ্ঠান ছিল বহু বছর আগে, একটা ব্যাংকের অনুষ্ঠান, ইউকো ব্যাংকের অনুষ্ঠান, আমার মনে আছে। তারা আমার যিনি তবলা বাজান এখনো বাজাতেন, আবেশ মান্না, তাকে বলেছিলেন যে আবেশদার পরিচিত ছিল ইউকো ব্যাংকের একজন। আমরা ঠিক করেছি রূপঙ্কর বাবুর গান শেষ হয়ে যাওয়ার পর ওনাকে সম্বর্ধনা দেবো। আমি তখন সবে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি তুমি কেমন তুমি, হ্যাঁ, এটাকে আমার তখন আবেশটা বারবার করে বলেছিলেন যে শুনুন, আপনারা অনুষ্ঠানের শুরুতে এটা করে নিন বা 2-3টে গানের পরে করে নিন, অনুষ্ঠানের পরে এটা করবেন না। আমরা চাইছি এটা অনুষ্ঠানের পরেই হোক, আমরা অনুষ্ঠানের পরে ওনাকে সারপ্রাইজ দেবো একটা। আমি ঠিক আছে, আপনারা যেটা ভালো বোঝেন করুন। তো যাই হোক, তারপর যেটা হয়েছিল, ওই ফুল আর তোমার উত্তরীয়টা বাড়ি নিয়ে গেছো কখন? হ্যাঁ, ফুল তো আমি মানে যদি খুব ভালো ফুল হয়, আর বিশেষত যদি গোলাপ হয় এবং রজনীগন্ধা হয়, তো সেগুলো সব নিয়ে আমি প্রথমেই আমার স্ত্রীর মুখে, আর উত্তরীয় গুলো দিয়ে নানা রকম জিনিস হয় আর কি। আমি ভালো ভালো উত্তরীয় কিছু পেয়েছি যেগুলো দিয়ে কিন্তু পরবর্তীকালে ওগুলো আমি আবার পড়েওছি আর কি বেশ, বা আমি চৈতালিকেও দিয়ে দিয়েছি, মহুলকে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি, ওরা বেশ পড়েছে, ভালোই লাগে, আমার দিব্যি লাগে। আর মেমেন্টো গুলো সবই রেখেছি, কিন্তু কিছু কিছু ফেলে দিতে হচ্ছে এখন, কারণ আর বাড়িতে রাখার জায়গা নেই। খুব বিরক্ত হচ্ছে আমার স্ত্রী এবং আমার মেয়ে এবং আমার বাড়ির কাজের লোক, যেগুলো মানে অত্যন্ত অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু
এবং আমার বাড়িতে যখন লোকজন আসে, আমার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন, সবাই ওগুলো দেখে, আমার খুব ভালো লাগে। এবং ওরা ওরা বলে, মানে আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা সবাই প্রাইজ ভাবে আর কি। হ্যাঁ, মানে এতগুলো প্রাইজ পেয়েছি, হ্যাঁ আমি এতগুলো প্রাইজ পেয়েছি। তো আমার এগুলো খুব ভালো লাগে। আর তোমার ওই যেটা জিজ্ঞাসা করছিলাম, মানে প্রথম যখন মানে স্টেজে ওঠার আগের মোমেন্টটা, ওই মোমেন্টটাতে তোমার ফার্স্ট টাইম যখন স্টেজে উঠেছিলে সেটা মনে আছে? কোথায় ফার্স্ট টাইম পেশাদারি ভাবে প্রফেশনালি গান বাজনা করতে? হ্যাঁ মনে আছে। আমি পাইকপাড়া নয়, এটা হচ্ছে সিটি বা পাইকপাড়ার মাঝামাঝি কোন একটা জায়গায় একটা অনুষ্ঠান করতে উঠেছিলাম, এবং 2,500 টাকা পেয়েছিলাম, এটাও মনে আছে। অনেক ভালো অনুষ্ঠান হয়েছিল। ওই পাওয়াটার মনে হয় কোনো হিসেব নেই আর কি, মানে ওটা সব থেকে বড়, সব থেকে বড় পাওয়া। ভীষণ ভালো লেগেছিল, ভীষণ ভালো লাগে। ওই টাইমটাতে তোমাদের রেডিও বা অন্যান্য মানে প্যারালাল মিডিয়া, মানে যেখানে তোমাদের নিজেদের গানগুলো আসার যে এই প্ল্যানিংটা, সেটা তো এই সময়ের থেকে অনেকটা আলাদা, একদম, তাই না? ওইখানে তোমাদের গানগুলো আসতো বা তোমাদের গানগুলো পৌঁছতো কিভাবে তাদের কাছে, মিডিয়ার কাছে পৌঁছতো কিভাবে? আমার মনে হয় রেডিওটা খুব বড় একটা ব্যাপার ছিল। বিশেষত আমার 106.2 FM, আমার 106.2 FM এ যদি আমি আমার নিজের কথাই বলি, বাকিদের কথা বলাটা আর এখন আমার মনে হয় ঠিক হবে না। আমার নিজের গানের ক্ষেত্রে আমি এটুকু বলতেই পারি যে আমার, ধরা যাক আজ শ্রাবণের বাতাস বুকে, তোমার টানে সারা বেলার গানে, বৌদিমণি কাগজওয়ালা, চাঁদ, ভোকাট্টা, রুবি রায়, প্রিয়তমা, এই যে এই যতগুলো গান আমি বললাম, এগুলো যে ভীষণ জনপ্রিয় হয়েছিল, সেটার পেছনে 106 মানে 106.2 FM এর অবদান অনস্বীকার্য। কারণ রেগুলার বেসিসে এই গানগুলো ভীষণভাবে বাজতো। এবং আমার মনে হয় ওই সময় ওই রেডিও স্টেশনকে যদি না থাকতো না, কিন্তু ওদের কাছে পৌঁছতো কি করে? মানে ওরা কোম্পানি দিত তো, রেকর্ড লেভেল দিত তো, মানে সাগরিকা দিত কিংবা এইচএমডি দিত, মানে সারেগামা দিত, ওরা তো পাঠিয়ে দিত গান, এবং সেখান থেকে হয়তো একটা কোনো গান ওরা পছন্দ করতো। মানে ওই সময়টাতে ওদের মানে রেকর্ড লেভেলের ডিস্ট্রিবিউশনটা ওয়াজ মোর মানে ফোকাস টুয়ার্ডস রেডিও অ্যান্ড মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে বিক্রি হওয়া, ক্যাসেট বিক্রি হওয়া। হ্যাঁ, আমরা যদি তখনকার কথা ভাবি, মানে আমি আরেকটু আগে চলে যাচ্ছি, সুমনদার তোমাকে চাই, আমি শুনেছিলাম আমাদের মেলোডি গিয়ে যে 30,000 কপি এক সপ্তাহে বিক্রি হয়েছে। 30,000 কপি এক সপ্তাহে বিক্রি হওয়া সোজা বিষয় নয় আর কি। আর তখন কিনে শুনতে হতো তো গান, এবং সেটার একটা অন্য মজা ছিল। এই যে এখন ভীষণ অ্যাভেলেবেল হয়ে গেছে সবকিছু, এবং আমরা বিনা পয়সায় গান শুনছি আর কি। হ্যাঁ, বিনা পয়সায়, একদম কোনো পয়সা না দিয়ে গান শুনছি, ভিউয়ারশিপ মডেলে চলে গেছে ব্যাপারটাই। সেইটা একটু গন্ডগোলের, এটা ভীষণই গন্ডগোলের। মানে এইটাকে আমরা তো ধরো তোমার মানে তুমি গানের জগতের দিক থেকে দেখতে গেলে আমরা তোমাদের পরের জেনারেশন। এই মাঝখানের যে গ্যাপটা, যেখানটাতে ধরো তুমি, মনোময়দা, রাঘব দা, শ্রীকান্ত দা, এই একটা জেনারেশন যারা মানে অরিজিনাল বাংলা গানটা গেয়েই নিজেদের নামটাকে এস্টাবলিশ করেছে সবার কাছে। মানে তোমাদেরকে প্রত্যেকেই কিন্তু চেনে তোমাদের গানের জন্য, কভার গাওয়ার জন্য কেউ চেনে না তোমরা গাও না। শ্রীকান্ত দাকে বোধহয় শ্রীকান্তদাকে কভার গাওয়ার জন্য একদম ইনিশিয়াল ফেজে, কিন্তু তারপরেও শ্রীকান্তদা কিন্তু নিজের গান করেছেন। কিন্তু এই সাহসটা দেখানোর সিচুয়েশনটাতে আমরা নেই। কেন? তার কারণ হচ্ছে যে দেখো সিঙ্গলসে চলে গেছে তো পুরো ব্যাপারটা, তো সেইখানে অ্যালবাম ওরিয়েন্টেড কাজ করাটা কিন্তু খুব অবসলিট হয়ে গেছে। মানে লোকজন ইন্ডি সিন ছাড়া অ্যালবাম কেউ বানাচ্ছে না। এইটা রিকভার করবো এই না, এটা রিকভার করতে হবে, না হলে গান বাজনা বাজবে না। অন্তত বাংলা আধুনিক গান বাজবে না, অন্তত বাংলা অরিজিনাল গান, ইন্ডিপেন্ডেন্ট গান যাই বলি না কেন, যে কয়েনিজ ইউজ করি না কেন, এগুলো আর বাজবে না। কারণ ছবির গান, প্লেব্যাক সিঙ্গার হওয়া খুবই ভালো। প্লেব্যাক, আমি প্রচুর প্লেব্যাক করেছি, আমার সৌভাগ্য, আমি অনেক প্লেব্যাক করতে পেরেছি। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে
আমি একজন সিনেমা লাভার, হ্যাঁ, ভীষণ ছবি দেখতে ভালোবাসি, ছোটবেলা থেকে আমি ছবি প্রিয় মানুষ, ছায়াছবি ভীষণ ভালোবাসি। ছবিতে প্রচুর গান, এটা আমার কাছে একটুখানি অস্বস্তিকর। ছবি বলতে মনে পড়লো, তুমি তো থিয়েটারের সাথে একটা অদ্ভুত সম্পর্ক আছে তোমার, অনেকটা লম্বা দিন। অনেকটা লম্বা। ওই দুটো স্টেজ অ্যাপিয়ারেন্সের মধ্যে ডিফারেন্স কি? থিয়েটার যখন করছি তখন তো আমি একটা অন্য চরিত্র হয়ে যাচ্ছি। তখন তুমি রূপঙ্কর বাগচি, তখন আমি রূপঙ্কর বাগচি নই, আমি একদম তখন ওই চরিত্রটার ভেতরেই, আমি উইং এর বাইরেও ওই চরিত্রটা হয়েই থাকি, এবং সেটার নার্ভাসনেসটা কল্পনা অতীত আর কি, মানে ভয়ঙ্কর ঘুবড়ে একাকার হয়ে থাকে। কিন্তু যেটা হয়, স্টেজে উঠলেই আমার সবকিছু মনে পড়ে যায়, কি করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে, কোথায় গিয়ে কি করতে হবে, সব মনে পড়ে যায়। কিন্তু তার আগে যে আমার কি অবস্থা হয় সেটা আমি একমাত্র জানি। মানে মানে আমি মনে হয় যে আমি একদম আজকে বোধহয় শেষ হয়ে যাবো আর কি, মানে আমি কেন করলাম আর কি, কেন করছি, এটা না করলেই তো পারতাম, আমি তো গান গাইতেই পারতাম গিয়ে, মানে এটা কেন যে করছি আমি, এটা কি দরকার ছিল। কিন্তু স্টেজে উঠলেই তারপর আমি, সেটা আমার কাছে খুব নর্মালাইজ হয়ে যায়। তো থিয়েটারটা করতে আমার এত ভালো লাগে, আসলে থিয়েটারটা না অনেকটা নেশার মতো আর কি। নেশার মতো মানে হচ্ছে, আমি কোনোদিন গাঁজা সেভাবে খাইনি, বা একবার দুবার খেয়েছি, কিন্তু সেটাকে আমি খুব এনজয় করিনি। যারা খায়, যেমন এরকম আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমি দেখেছি একটা অদ্ভুত একটা বুধ হয়ে যেত, এবং ভীষণ একটা অদ্ভুত একটা ট্রান্সের মধ্যে চলে যেত। আমি যেটা হয় আর কি, সেটা খুব এনজয় করেছি, তাদেরকে আমি খুব এনজয় করেছি। তখন তারা কোনো কিছুতেই রাগে না, তারা কোনো কিছুতেই উত্তেজিত হয় না, তারা, থিয়েটারটা অনেকটা সেই রকম আর কি, নাটকটা অনেকটা সেই রকম একটা ট্রান্সের মধ্যে চলে যাওয়া। আমি কি করতে পারি, আমি সেট বইতে পারি, মাথা এখনো পারি। আমি একটা স্টেজের এরকম হয়েছে, আমি অনেকদিন আগের কথা বলছি, কিন্তু এখনো সেটা আমি করতে পারি, যে কারণে আমার কোনো অনুষ্ঠানে গিয়ে সেলিব্রিটি হিসেবে আমার কোনো রকমের, আমার এসব নেই আর কি, মানে এই চাই ওই চাই সেগুলো আমার নেই। তার কারণ আমি বালুরঘাট রবীন্দ্র ভবনের পেছনে, স্টেজের পেছনে শতরঞ্চিতে শুয়ে ঘুমিয়ে, রাত্রিবেলা শীতকালে, প্রচন্ড জানুয়ারির শীতে আমি ঘুমিয়েছি, হ্যাঁ। সুতরাং, এবং উঠে আবার 6:30টার সময় উঠে সেট লাগাতে পেরেক মেরে মারতে শুরু করেছি। তো এইসব আমি যেহেতু পড়েছি, সে কারণে আমার কাছে, মানে এই রবীন্দ্র ভবনটা না, ওদের ওখানে একটা অসাধারণ থিয়েটার অডিটোরিয়াম, তখন রবীন্দ্র ভবন ছিল, আমি তখন অনেকদিন আগের কথা বলছি না, ওদের একটা প্রায় 100 বছর পুরনো একটা থিয়েটার, সেটাই হবে, অদ্ভুত সুন্দর। মহিলাদের জন্য ওরা একটি বাড়ি ঠিক করেছিল, এবং সমস্ত ছেলেদের জন্য ওরা বলেছিল স্টেজের পেছনে শুতে হবে। তো আমরা ওখানে শুয়েছিলাম, সে একটা মানে দারুণ একটা অভিজ্ঞতা, ছোট্ট একটা অডিটোরিয়াম, কিন্তু অসাধারণ অ্যাকুস্টিক, অসাধারণ, ইনক্রেডিবল অ্যাকুস্টিক। এটা নাট্যভবনই হবে। হ্যাঁ। তো সেই কারণে আমার ওই জিনিসগুলো নেই। আমাকে যারা ম্যানেজ করে তারা বলে একটুখানি দেখাও। তোমাকে ম্যানেজ করাটা কতটা কঠিন? ভীষণ সোজা, তাই ভীষণ সোজা, আমি ভীষণ ইজিলি ম্যানেজেবল। আমাকে একটু ভালো কথা বললেই আমি ম্যানেজ হয়ে যাই। রূপঙ্কর দা আপনি খুব ভালো, রাস্তা হলেই আমার হয়ে গেল, আমি দাঁত। হ্যাঁ, আমার মনে আছে একটা সরস্বতী পুজোর দিন আমরা কোনো একটা জায়গায় একসাথে অনুষ্ঠান করতে গেছিলাম। সেইখানে মিডিয়া থেকে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আজকে সরস্বতী পুজোর কি প্ল্যান। সেখানে তুমি একটা অসাধারণ উত্তর দিয়েছিলে, এবং আমি ওইটা সারা জীবন মনে রাখবো। এবং যাকে বলেছিল তারও, হ্যাঁ, জঘন্য কিছু একটা বলে তুমি বলেছিলে তো সরস্বতী পুজোর দিন বেরিয়েছি লক্ষ্মী খুঁজতে, যেখানে যেখানে যাব নিয়ে চলে আসবো। তো এই সিচুয়েশনস গুলো আমি একজন শিল্পী হিসেবে আই ক্যান কমপ্লিটলি রিলেট যে কতটা ফ্রাস্ট্রেটিং লাগে, যে একটা সেম টাইম তোমাকে গানও গাইতে হবে, এসে বিচিত্র রকমের আপনার এখানে এসে কেমন লাগছে এই প্রশ্নটার উত্তর দিতে ঠিক কতটা ইরিটেটিং লাগে। ধরো তুমি একটা ছবি প্রিমিয়ারে গেছো, যে ছবি প্রিমিয়ারটাতে তোমার হয়তো গান আছে বা নেই, সেখানে ধর তোমায় এই প্রশ্ন হচ্ছে রূপঙ্কর দা আজকে এই ছবির প্রিমিয়ার, আপনার কেমন লাগছে? এটা তো তুই অনেক ভালো কথা বললি। দুনিবার আমি এরকম একটা ছবি প্রিমিয়ারেও গেছি যেখানে আমি গান গেয়েছি, হ্যাঁ, এবং সেখানে আমাকে এসে একজন প্রশ্ন করেছে, আচ্ছা আপনি কোন চরিত্রে অভিনয় করেছেন। হ্যাঁ, সুতরাং এরকম অনেক কিছুই হয়েছে। এবং এরকমও আবার একটি ছবিতে গেছি, একটা ওয়েব সিরিজের প্রিমিয়ারে গেছি, যেখানে আমি অভিনয় করেছি,
সেখানে আমাকে বলেছে আপনি কি টাইটেলটা গেয়েছেন, সুতরাং কেউ না জেনেই এবং আমি এটাও শুনেছিলাম একবার, আমাকে একজন আমার এক বন্ধু বলেছিলেন, সেই অনুষ্ঠানে আমি ছিলাম উপস্থিত, কিন্তু আমি সরাসরি সেটার সাথে আমার অভিজ্ঞতা হয়নি, যে সুধীন দাশগুপ্ত স্মরণে একটি অনুষ্ঠান আইসিসিআর মঞ্চে হচ্ছিল, যেখানে আমরা সবাই গান গাইছিলাম, দুটি করে গান সুধীন দাশগুপ্তর গান। সেখানে একজন মিডিয়ার লোক এসে জিজ্ঞেস করেছিল, আচ্ছা সুধীন দাশগুপ্ত আসেননি? তো যাকে প্রশ্ন করেছিল মানে উনি তো নেই। ও আচ্ছা আচ্ছা, সুধীন দাশগুপ্ত আসেননি, মানে তিনি জানেনও না যে সুধীন দাশগুপ্ত মারা গেছেন এবং তার গানের গান গাইতে সবাই এসছে। সুতরাং এইগুলো হতে এগুলো এগুলো আমি খুব মজা করেই দেখি আর কি। আর এই উত্তরগুলো দিতে আমার একই তো উত্তর হবে, আমি কি বলবো আমার খুব খারাপ লাগছে, আপনার কেমন লাগছে? আমি বলবো না আমার যখন লাগছে ভালোই লাগছে। মানে ওইখানে তোমার উত্তরগুলো এত মানে আমি অপেক্ষা করি, তুমি যদি তোমার সাথে যদি আমার কোনো জায়গায় কোনো অনুষ্ঠান থাকে এবং সামনে তোমার মিডিয়া থাকে, আই লুক ফর ইওর আনসারস, ট্রাস্ট মি। না আমার দারুণ লাগে তোমার উত্তরগুলো, ইটস সো মানে এত কোয়ার্কি উত্তর দাও তুমি, এবং বোঝা যায় মানে তুমি তোমার রাগটাকে বা ফ্রাস্ট্রেশনটাকে এত সুন্দর করে হাসিতে কনভার্ট করো, এটা কিন্তু দারুণ। না না আমার রাগটা আমার রাগটা কিসের রাগ? আমার কোনো রাগ বলিস না না, দেখো রাগ তো হয়, এটা কিছু করার নেই, রাগটা হওয়াটা খুব স্বাভাবিক। প্রথমত আমি নিজে যেহেতু লিখি, সেই কারণে নিজের লিরিক্সগুলো খারাপ কি করে বলি, ভালোই লিখি, চেষ্টা করি ভালো লেখার, বা অন্যরা অনেকেই পাঠায় লেখা, খুব স্ট্রাইকিং কিছু পাচ্ছি না। মানে আমি আসলে খুব বিশ্বাস করি যে শব্দের মধ্যে যুক্তাক্ষর যত কম ব্যবহার করে গান তৈরি হয়, গান হয়, আচ্ছা, এবং খুব সহজ সরল ছবিটা যাতে পরিষ্কার থাকে। মানে খুব কিছু কিছু লেখা পাই যে লেখাগুলো মানে উদ্ধার করতে মানে আমার কালঘাম ছুটে যায় আর কি, মানে আমি বুঝতে পারি না। যেমন 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 আমার ঠিক এক্সাম্পল মনে নেই, থ্যাংক ইউ, একটা দুটো তো মনেই থাকবে। আমার একবার মনে আছে যে আমি একটা ইনসিডেন্টের কথা বলতে পারি, সেটা হচ্ছে অপরাজিতা তুমি ছবির গান, যেটা চন্দ্রিলার অনিন্দ লিখেছিল। শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে, কাঁপছিল মোম নিরালা রকম, ডাক নামলো পরাগে, কি হারায় ইশারায় সারা দাও চলে আসা গান। আমার এটা মনে আছে, আমি আর শান্তনুদা বসে, আমি তো গানটা গাইতে যাবো, শান্তনুদা আমাকে জাস্ট হালকা, শান্তনুদা যেহেতু বাংলা গানটা বাংলা বলতে পারে, কিন্তু বাংলা শব্দটার সাথে অতটা তো ঘনিষ্ঠতা নেই, সেই কারণে কবিতার সঙ্গে শান্তনুদা বলে, আচ্ছা সুরটা তো করেছি, ঠিকই করেছি বল। হ্যাঁ দারুণ হয়েছে তো। তখন আমার বললো, আচ্ছা এই গানটার মানে কি? আমি বললাম একটা রূপকথার গল্প আছে, হ্যাঁ, তো আমি সেটা ভেবেই গাইছি, হ্যাঁ সেটা ভেবেই গা। তো পরবর্তীকালে আমি অনিন্দর সাথে, চন্দ্রীদের সাথে আমার দেখা হয়নি, অনিন্দর সাথে আমি অনিন্দর কাছ থেকে জেনেছিলাম, মানেটা জেনে আমি তারপর গানটা গেয়েছিলাম। প্রাথমিকভাবে বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হয়, যেমন আমার সুমনদার একটা গানের একটা লাইন কথা বলি, হঠাৎ করে আমার মনে পড়ছে, বেড কভারের প্রান্তে রাস্তা, সবুজ গাছের দঙ্গল, যখন তখন বেরোতে পারে পাগলা হাতির দঙ্গল। কি সোজা একটা মানে একটা শব্দবন্ধ, যে আমরা ছোটবেলায় আমাদের যখন বেড কভার আসতো, নতুন বেড কভার আসতো আমাদের বাড়িতে, এখন হয় কিনা জানি না, আমরা বাচ্চা এবং নানা রকমের বেড কভার আসতো, তাতে হাতি, গাছের ছবি এবং গাছপালা, একটা সিংহ, তার ছবি টবি দিয়ে বেড কভার হতো। তোমরা খাটের উপর হয়ে শুয়ে আমরা এরকম ভাবে স্বপ্ন ইমাজিন করতাম আর কি, যে হাতিটা এখান দিয়ে যাচ্ছে, আমি এখানে রয়েছি, ওই জঙ্গলটা দিয়ে হাতিটা চলে যাচ্ছে। এটা সুমনদা এই ছবিটা আঁকলেন, বেড কভারের প্রান্তে রাস্তা, সবুজ গাছের দঙ্গল, যখন তখন বেরোতে পারে পাগলা হাতির দঙ্গল। আমি কিন্তু ওই বেড কভারের মধ্যে রয়েছি, ভাবছি ওই গাছের জঙ্গল থেকে পাগলা হাতি বেরিয়ে আসবে। এই যে ইমাজিনেশনটা, এই যে কল্পনাটা আজকে আর একটু কম অনুভব করছি বলে আমার মনে হয়। এখন লিরিক্সটা অনেক বেশি প্লেটনিক হয়ে গেছে নাকি? হ্যাঁ, আর প্লেটনিক হয়ে গেছে ভাব। হ্যাঁ, মানে এত সোজা ভাবে কেউ কিছু বলে না। গান তুমি হও আমার মেয়ে ঘুমিয়ে পড়া মুখ, এইটা এই সোজা কথাটা কে বলতে পারে? আমার মেয়েকে যখন আমি ঘুমিয়ে পড়তে দেখি, তার সাথে একটা গানের তুলনা করা,
সোজা নয়, মানে সুমনদা যেভাবে গানটাকে দেখেছেন, মানে আমি সুমনদার কথাই বলবো বিশেষ করে, কারণ আমি ভীষণভাবে অনুপ্রাণিত তার গান থেকে, এবং সব সময় আমি এটা মানে তার লেখা থেকে এটা আমি স্বীকার করতে বাধ্য আর কি। উনি যেভাবে গান লিখেছেন সেভাবে আজকে অনেক ভালো ভালো কবিরা লিখছেন, রিতম লিখছেন, অনেকে লিখছেন, সুব্রত বারিশওয়ালা লিখছেন, শ্রীজাত লিখছেন, সবাই ভীষণই ভালো লেখেন, কিন্তু সেই ছবিটা অনুপম লিখছেন, অনিন্দ লিখছেন, একটা ছবি কোথাও একটু মিসিং, একটা পরিষ্কার ছবিটা যদি দেখবো আমি একটা গান শুনে। আর তারপর আরেকটা আমার জিনিস ভীষণভাবে মনে হয় যে আমি একটা গান, তার মিউজিক ভিডিও বা ইত্যাদি যদি না হতো খুব ভালো হতো আর কি। আমাদের অবশ্য আমরা অনেকদিন ধরেই মিউজিক ভিডিও করছি, খুব কম টাকা, অল্প অল্প টাকায় মিউজিক ভিডিও তৈরি হয়েছে, এখনো হয়। ভালো মিউজিক ভিডিও করার মতো আমাদের পয়সাও নেই ইন্ডাস্ট্রি। তো এই যে একটা মিউজিক ভিডিও তৈরি করে দেওয়া মানেই গানটাকে, না আমি বলছি যে গানটা মানেই হচ্ছে এটা, কিন্তু একটা গান শুনে আমার একটা ইমাজিনেশন হতে পারে, তোর একটা ইমাজিনেশন হতে পারে, আরেকজনের আরেকটা ইমাজিনেশন হতে পারে। সেই ইমাজিনেশনের কল্পনার জায়গাগুলোকে আমরা বন্ধ করে যত বন্ধ করে দিচ্ছি কল্পনার জায়গাগুলোকে, তত যদি কল্পনা না থাকে না, মানুষের যদি ভাবনা না থাকে না, তাহলে সবকিছু বড় ক্লিশে হয়ে যায়, খুব মনোটোনাস হয়ে যায়। সেই কারণেই হয়তো আজকের সময় খুব, আমার বলতে খারাপ লাগছে, কিন্তু খুব মধ্য মেধা, খুব নিম্ন মেধা একটা প্রাবল্য সব কিছু ক্ষেত্রে, শুধুমাত্র গান বাজনা নয়, সমস্ত সাহিত্য, বিজ্ঞান, সমস্ত কিছু ক্ষেত্রে একটা মধ্য মেধা, নিম্ন মেধা, বা যে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম, সমস্ত কিছু ক্ষেত্রে সেটা ভীষণ প্রাবল্য বেড়েছে। যে খুব সহজেই একটা আমি আলু চচ্চড়ি রান্না করে আমি খাচ্ছি, এই সোশ্যাল মিডিয়ার জন্য কি আর্টটা অনেক বেশি ফাস্ট ফুডের মতো হয়ে গেছে? একদম তাই, একদমই তাই, একদমই তাই। মানে এই প্রিপারেশন, মানে ফিউ ফর্মুলাস দ্যাট উই আমাদের জাস্ট অ্যাপ্লাই করলেই এটা হয়ে যায়। এই হিট ফর্মুলাটা তৈরি করার প্রত্যেকের কাছে একটা আলাদা আলাদা ফরম্যাট চলে এসছে, তাই না? হয়ে গেছে। এইটা মানে কিছুতেই, দেখো আমি খুব কম সময় হয়েছে গান বাজনা করছি, কিন্তু এটা বোঝার চেষ্টাই যখন বহু মানুষ করতে বলে আমাকে, সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ হও, সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ হও। আমি এতদিন ধরে আমার ইউটিউব চ্যানেলটা খোলা হচ্ছে 2016-তে, যেখান থেকে আমাদের ভিডিওটা আমরা দেবো, মানুষজন দেখবে, তোমার সাথে আমি আড্ডা মারছি বসে। 2016-তে খুলেছি। খুলে প্রথম ভিডিওটা যেটা ছাড়ি সেটা হচ্ছে তোমার ওই এস ডি বর্মনের গানটা, বর্ণিগন্ধি ছন্দগীতিতে। তখন যে একটা উত্তেজনা ছিল যে বাহ, একটা মিউজিক ভিডিও করব, এমন একটা মিউজিক ভিডিও করব যেখানে আমি অনেকটা ওপেন ইনফরমেশন রাখবো, মানে আমি কি বোঝাতে চাইছি থ্রু দ্যাট মিউজিক ভিডিও, এটা খোলা থাকবে, একদম ওপেন থাকবে। তো সেটার জন্য আমি একটা শুকনো সুইমিং পুল বেছে নিয়েছিলাম। আচ্ছা, এই সাদার্ন এভিনিউ সুইমিং পুলটা, ওই যে ওটার বড় যে পুলটা, ওইটার ভেতরে একদম অফ টাইমে ওখানে ভেতরে ফ্লোরে আমরা একটা মিউজিক ভিডিও শুট করেছি। আচ্ছা, হ্যাঁ, বর্ণিগন্ধি ছন্দগীতিতে ওইখানে গাইছি ঘুরতে ঘুরতে, আবিজাবি করতে করতে। খুব বোকা বোকা দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ নভিস, কিন্তু ওইটা যে মানুষের ভাল লাগলো, তারপরেই একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেল মানুষের মধ্যে যে না, আমাকে অন এ রেগুলার বেসিস আপলোড করতে হবে। এই প্রেশারটা যখনই আমি ফিল করি, এটা আমি আমার একদম পার্সোনাল জায়গা থেকে বলছি, যখনই আমি ফিল করি যে আমাকে এটা করতে হবে কারণ অডিয়েন্স চাইছে, তখনই না কোথাও মনে হয় যে কেন না, দেখ কিছু করার নেই, কেন করবো না। এই যে কথাটা তুই বলছিস সেটা হয়তো হয় ঠিকই, কিন্তু ধর এই যে আমি অনুষ্ঠানে গান গাইতে যাই, বা এত বছর ধরে অনুষ্ঠানে গান গাইতে গেছি, আমার গান ধর একটা প্রিয়তমা গানটা ধরা, প্রিয়তমা গানটা তো আমি বহুদিন আগে রিলিজ হয় এবং খুব জনপ্রিয় হয়েছে, এবং তারপরে আমি কোনো অনুষ্ঠানই হয়নি যে প্রিয়তমা গাই, সমস্ত অনুষ্ঠানই তো গাইতে হয়। কি আমার কি আর সব অনুষ্ঠানেই প্রিয়তমা গাইতে ভীষণ একই রকম থ্রিল ফিল করি? কিন্তু সেটা তো কিছু করার নেই, এটা ইওর জব, দ্যাটস ইওর জব। কিন্তু এইটা দেখো, তুমি তোমার গানটা স্টেজে, সেটা তোমার সলিল চৌধুরীর ট্রিবিউট অনুষ্ঠান হোক, কি সুধীন দাশগুপ্তের ট্রিবিউট অনুষ্ঠান হোক, অডিয়েন্স থেকে কেউ না কেউ তোমাকে প্রিয়তমাটা একবার এইটা আসবেই তোমার কাছে। আমি ওইটার কথা বলছি না, আমি বলছি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাপিয়ার হওয়া বা এই রেগুলার কন্টেন্ট আপলোড করার যে একটা
অফিস জব মার্কা আমাদের একটা রেসপন্সিবিলিটি চলে আসছে ধীরে ধীরে, যে এটা করতেই হবে, এটা করতেই হবে, এটা নিডেড, ভ্যালিড থাকার জন্য এটা নিডেড। এটা কতটা ঠিক বলে মনে হয়? মানে একজন আর্টিস্ট, মানে শিল্প সত্তার সাথে কি এটা কোনো যোগাযোগ আছে? খুব শক্ত প্রশ্ন, তার কারণ এটা দুটো উত্তর হয়। এই উত্তরটা আমি খুঁজছি, অনেকদিন ধরে পাচ্ছি না। একটা উত্তর হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটার সাথে শিল্প সত্তার কোনো যোগাযোগ নেই, একেবারেই কোনো যোগাযোগ। পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরেকটা যেটা উত্তর সেটা হচ্ছে যে এটা তোমাকে আজকের দিনে টিকে থাকতে গেলে করতে হবে, উপায় নেই। কারণ হচ্ছে আমি আমার 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 মেয়ের কথা বলি, আমার ইনফ্যাক্ট আমি গতকালের কথা বলি, আজকে আমরা শুট করছি, গতকাল আমি একটি সরকারি অনুষ্ঠানে গান গাইতে গেছিলাম, সেখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, সেখানে একটি আমার খুব প্রিয় একজন মিউজিশিয়ান তার মেয়েকে নিয়ে এসেছি। তো আমি গ্রিন রুমে বসেছিলাম, তো এসে বললো চিনতে পারছিস? তখন মেয়েটি বোধহয় 6-7 পড়ে, মেয়েটি বললো না আমি চিনি না, আমাকে দেখি বলে না আমি চিনি না। বলে কি রূপম, ও ছেলেটি প্রণব কিবোর্ড বাজায়, ও খুব মানে অস্বাস্থ্য, ঠিক রূপঙ্কর আঙ্কেল? আমি চিনি না রূপঙ্কর আঙ্কেল, কি আশ্চর্য, আমি চিনি না, আমি কে? রূপঙ্কর আঙ্কেল, আমি চিনি না। তুই কাকে চিনিস? তখন তুই কাকে চিনিস? কেন? আমি নন্দী সিস্টার্স কে চিনি, আমি জোজো আন্টিকে চিনি, আমি রাঘব আঙ্কেলকে চিনি, আমি অন্তরা আন্টিকে চিনি, আমি শান্তনু আঙ্কেলকে চিনি, আমি ওই মোটা করে কালো করে লোকটা যেন কে? তখন আমি বললাম ইন্দ্রজিৎ দাশগুপ্ত। হ্যাঁ আমি ওকে চিনি। আর কাকে চিনিস? আসলে আমি ইমন দিকে চিনি, ইমন আন্টিকে চিনি। ওরা ইমন আন্টি আজকে আসেনি, এই ইমন আন্টি কেন এলো না? কি গান হচ্ছে, ভালো হচ্ছে, ভালো বাজে বাজে গান, চলো বাবা বাড়ি চলো। তখন আমার পাশে আমার আরেক বন্ধু বসেছিল, সে বললো কেন তুই এই গানটা শুনিসনি? রূপকথা এই গানটা শুনিসনি? তুমি কেমন? না তো শুনিনি, তো এই গানগুলো তো কোনোদিন শুনিনি। কি সোশ্যাল মিডিয়ায় এই ফেসবুক রিল কি আছে? তোমার রিল আছে? আমাকে জাস্ট জিজ্ঞেস করলো আঙুল তুলে, তোমার রিল, তুমি রিল বানাও? আমি বললাম হ্যাঁ মাঝে মধ্যে বানাই। না সেগুলো খুব একটা তাহলে হিট হয়নি, কারণ আমার কাছে তো পৌঁছয়নি। তো এটা একটা খুব বড় ব্যাপার। আমি তখন ভাবলাম, এবং আমার মেয়ের কথা, এবার সেই সূত্রে আমার মেয়ের কথা প্রসঙ্গে চলে এলো যে আমার মেয়ে আমাকে বলছে, ও কি অনেক বড়, এখন 3rd ইয়ার পড়ছে, এবার গ্রাজুয়েট হবে। হ্যাঁ, তো ও আমাকে বলে যে তুমি আমি হচ্ছে কোলাবোরেট করবো, ওর সাথে আলোচনা করছি এখন না। আমি চিরকালই খুব মনে করি যে কোলাবোরেশন হওয়ার খুব প্রয়োজন, শিল্পীদের সাথে একসাথে কাজ না করলে ভালো কাজ হয় না। তখন আমাকে বলে তুমি কোলাবোরেট করলে রূপম ইসলামের সাথে কোলাবোরেট করবে, কিংবা তুমি অনুপম রায়ের সাথে কোলাবোরেট করবে, না কিংবা তুমি ইমন চক্রবর্তীর সাথে কোলাবোরেট করবে, বাকিদের কারোর সাথে কোলাবোরেট করা দরকার। কেন? কারণ তারা হিট। কেন? এই শ্রীকান্ত আচার্য, আমি যদি নচিকেতা চক্রবর্তী, না না না, তুমি ওদের সাথে কোলাবোরেট করো, ওদের গান আমার জেনারেশন শোনে। বিশেষত রূপম ইসলামের সাথে তো তুমি করবেই, কারণ রূপম ইসলাম এখনকার দিনে এখন চলছে। আমার ব্যর্থতা যে আমি চলছি না, রূপম চলছে এবং ইমন চলছেন। ইমন আমার থেকে অনেক জুনিয়র, আমি রূপমের কথা ধরি, রূপম আর আমার বয়সের তফাৎ ঠিক 1 থেকে 2 বছর হবে, আমি একটু সিনিয়র, ওই আমার থেকে 1-2 বছর। বহুদিন ধরে ও গান গাইছে, আমিও গাইছি, কিন্তু ও এখনো একই রকম ভাবে রেলিভেন্ট। আমি রেলিভেন্ট নই, আমি নতুন প্রজন্মের কাছে রেলিভেন্ট নই, আমার রেলিভেন্স নেই কোনো। আমার শ্রোতারা হচ্ছে সেই 30-40 এর 30-40 বছর বয়স হয়ে গেছে, কিংবা 50-60 হয়ে গেছে। 20-র নিচের যেসব ছেলে মেয়েরা রয়েছে তারা কেউ আমার গান হয়তো শোনে না, এটা ঘটনা। নতুন অ্যারেঞ্জমেন্ট বা নতুন সাউন্ড নিয়ে কাজ করার যে জন্য যেটা হয়, মানে তোমার দেখো অডিটরি এক্সপিরিয়েন্সটা তো চেঞ্জ হচ্ছে, মিক্সিং চেঞ্জ হচ্ছে, প্লাগইনস আসছে, এআই এর কথা পরে আসছে, কিন্তু নতুন যারা সাউন্ড নিয়ে কাজ করছে, এরকম কাদের সাথে কাজ করবে নতুন? মানে আমাদের থেকে কম বয়সী লোকজন। একটি ছেলের কথা মনে পড়ছে, সূর্যস্না তো ছেলেটির নাম, আর মেয়েটির নাম দেবস্মিতা। ওদের সাথে একটা কাজ করলাম, ইন্টারেস্টিং লেগেছে আমার কাজ করে। কারণ প্রথমত
আমার মনে হয় আজকের দিনে যারা কম্পোজার তারা খুব মানে তারা যেটা চায় সেইটা সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহাল লাগে। মানে আমি একটা এদিক থেকে ওদিক কিছু করলেই ওরা সঙ্গে সঙ্গে ওটাকে কেটে দিচ্ছে, ওরা বলছে না এটা চাই না। এই এই প্রথম কথা কি, আমি যেমন আমার 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 মনে হয় যে আমার বোধহয় গান গাওয়ার আমি যা মনে করি আমার ইউএসপি হচ্ছে আমার এক্সপ্রেশন, অভিব্যক্তি। এই অভিব্যক্তি বা এক্সপ্রেশনটাকে কন্ট্রোল করতে বলছে সবাই, খুব সেটা বেশি চাই না। আমি যখন গান বাজনা শুরু করেছি তখন যাদের আমি গান গেয়েছি সেখানে এক্সপ্রেশন ছিল বলেই আহা কি দারুণ, কি অপূর্ব এখানটা তুমি বলেছো, কি অপূর্ব করেছো, কি এগুলো শুনতে শুনতে আমি বড় হয়েছি। তো আমি সেটাই আমার ভেতরে রয়ে গেছে। কিন্তু এখন অভিব্যক্তি অত চাই না, অত এক্সপ্রেশন চাই না, মানে অত বেশি ওভার হয়ে যাচ্ছে। আমাদের প্রয়োজন নেই, স্ট্রেট সোজা একটা স্টেটমেন্টের মতো গানটা করুন, তাহলেই আমাদের হবে। যেরকম ভাবে আমি গেয়েছি বা আমরা গাইড ভয়েসে গাওয়া আছে, প্লিজ ফলো দ্য ট্র্যাক, ফলো দ্য ভয়েস, এবং সেটাতেই আমাদের খুব যথেষ্ট হবে। এবং আমি যদি কোথাও একটা ধরা যাক রূপ কথা রা 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 চুপ কথা রা 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 ডি রা রা ডি রা 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 ডা, এটা যদি শুরু হয়, আমি যদি গাই রূপ কথা রা 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 চুপ কথা, এটা করলেই না, এটা দরকার নেই, যেরকম গাওয়া আছে সেরকম। এবার সেটাতে আমি প্রাথমিকভাবে আমার একটা ইগোতে একটা লাগছিল, মানে অনেক অন্যদের সাথে, এটা শুধুমাত্র ওদের কথা নয়, এটা আমাকে বারবার করে আমাকে আটকাচ্ছে এবং তাতে আমার অসুবিধা হচ্ছিল। কিন্তু এখন আমি অ্যাকাস্টমড হয়ে গেছি, আমি জানি যে আমাকে কি চাওয়া হচ্ছে এবং কতটা আমায় দিতে হবে, সেইটা আমি গান গাওয়ার ক্ষেত্রে সেটা বলতে পারি। আর সাউন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা একটা জিনিস আমার ভীষণভাবে মনে হয় যে ভার্চুয়াল সাউন্ডের সমস্ত কিবোর্ড প্রোগ্রামারের কাছেই মোর অর লেস একই ধরনের সাউন্ড রয়েছে। তো সেই সাউন্ডের অতি ব্যবহার গানগুলোকে আলাদা আর করে দিচ্ছে না। একজন কম্পোজারের কম্পোজিশন আরেকজন কম্পোজারের কম্পোজিশন থেকে যে আলাদা হয়, মানে আমি যদি একটু আমার যেহেতু আমি একটু পুরোনো দিনের লোক, সে কারণে আমি একটু পুরোনো দিনের কথাই বলছি। আমি তোমার এই পুরোনো দিনের কথাটাকে কেটে বলবো যে তোমার মানে অনেক বেশি দিনের এক্সপিরিয়েন্স, মানে ইউ হ্যাভ সিন দ্য এভলিউশন। তাই হয়তো হবে বিকজ তুমি যখন শুরু করেছিলে তখন তো ওটা পুরোনো দিন ছিল না। ঠিক একদম ঠিক। তো আমি যেমন শুনে বুঝতে পারতাম যে রাহুল দেব বর্মনের একটা সুরের ভায়োলিন অব্লিগেটো আর লক্ষ্মীকান্ত পেরলালের একটা সুরের ভায়োলিন অব্লিগেটো শুনে আমি বলে দিতে পারি যে এটা রাহুল দেব বর্মন, এটা লক্ষ্মীকান্ত পেরলাল, বা এটা কল্যাণজি আনন্দজি, হ্যাঁ, কিংবা এটা রাজেশ রোশন। হ্যাঁ, কিন্তু এখন একটু ওটা ডিফিকাল্ট হয়ে যায় আমার শুনে, আমি বুঝতে পারি না। অনেক সময় আমার মনে হয় এটা কি শঙ্কর লাহাসান করেছে, তখন আমার মেয়ে বলে না এটা অমিত ত্রিবেদী করেছে। ও অমিত ত্রিবেদী ওই গানটা শুনেছিলাম অন্যরকম। আবার এরকম আচ্ছা, এটা রহমানকে একসময় ভীষণভাবে আলাদা করে বুঝতে পারতাম, কিন্তু এখন আবার একটু গুলিয়েও যায়। আবার আমাদের এখানে কলকাতায় আমি যেমন লক্ষ্য করেছি যে আমি একটু আলাদা করে বুঝতে এখন পারছি রণজয়কে, সামহাও আমি একটু রণজয়কে আলাদা করে একটু আমি টের পাচ্ছি যে আরেকটা জিনিস খুব বড় ব্যাপার, যারা প্রোগ্রামিং করে, মানে এই বেবিদা টেবিদার সাথে কাজ করেছি, মানে আমি শোভন মুখোপাধ্যায়ের কথা বলছি। প্রোগ্রামাররা যারা কিবোর্ড প্রোগ্রামিং করে তাদের প্লেইংটাও জানতে হয়। হ্যাঁ, প্লেইংটা খুব প্রয়োজনীয়। মানে আমি যদি একটা স্যাক্সোফোন বাজাই, আমি একটা স্যাক্সোফোন যিনি বাজান তাকে ভাবতে হবে, মানে আমি ভয়ঙ্কর একটা কিছু বাজিয়ে ফেললাম, সেটা কি উনি একজন যদি সত্যি একজন স্যাক্সোফোন বাজাতে আসতেন, তিনি কি পারতেন বাজাতে, সেইটা কিন্তু একটু ভাবার প্রয়োজন আছে। সেটা কি হতে পারতো, হতো কি সেটা, না সেটা হয় না, এইটা একটু ভাবার দরকার আছে। একটা সাউন্ড ক্রিয়েট করে দিলাম, কিন্তু সেই সাউন্ডটা খুব ভালো লাগছে শুনতে,
কিন্তু সেটা কি হয় না হয় না। এখন এটার মানে মানে প্রশ্ন হতে পারে যে এটা কি বা প্রয়োজন, মানে এটা কি এসে গেল না। এইখানে তো দেখো, আমার যেটা মনে হয় যে আগে যে হিউম্যান টাচটা ছিল, হ্যাঁ ইনস্ট্রুমেন্টের মধ্যে যে হিউম্যান একটা মানুষ বাজাচ্ছে, হ্যাঁ সেই জিনিসটা তো এলিমিনেট হয়ে যাবে দ্য মোমেন্ট ইউ স্টার্ট প্রোগ্রামিং। হ্যাঁ একদম। এবার সেই না, কিন্তু সেই যিনি প্রোগ্রামিং করছেন তার না ওটা জানা দরকার। বেবিরা যেমন জানতো, অফকোর্স জানতে, মানে যারা জানে। হ্যাঁ, বেবিদের কিছুদিন আগে আমি একটা কাজ করেছি অন্য একজন কম্পোজারে, আমি শুনে বুঝেছি যে এটা এটা বেবিরা। এক্স্যাক্টলি। এবার তুমি তোমার বলছিলে না, তোমার তোমার গানের ক্ষেত্রে তোমার মনে হয় তোমার এক্সপ্রেশনটা তোমার ইউএসপি। এটা কি প্রত্যেকটা ভোকালিস্ট, মানে দেখো আমরা যারা গান গাই, আমাদের কাছে গানটা ইজ এ কমিউনিকেশন, রাইট? আমরা অডিয়েন্সের সাথে কমিউনিকেট করি, ওই গানের স্টেটমেন্টটাকে গানটা গেয়ে এক্সপ্রেস করে বুঝাই যে এই স্টেটমেন্ট, এই গানের মধ্যে এটা লিরিক্স আছে, এই ওয়েতে আমরা যাচ্ছি, সো এইটাই হচ্ছে সুর, আর আমরা এটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যে এই ভাবটা গানটার মধ্যে আছে, তাই এটা তুমি শোনো, বা এইটা তোমার ভালো লাগার জায়গা, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। কিন্তু সাউন্ডের দিক থেকে, ফর এক্সাম্পল ধরো ঋত্বিজের তো গানটার থেকেও বেশি ইম্পর্টেন্ট সাউন্ডটা, মিক্সটা। ওইখানে তো যে মিক্স করছে বা যে প্রোগ্রামিং করছে, রাহাত বলে যে প্রচন্ড হিট একটা গান আছে ঋত্বিজের, সেটাতে তবলাতে শুধু একটাই তা আর না বেজেছে, ওই তবলার ওই সাউন্ডটার জন্য গানটা কিন্তু রেজিস্টার করে। এবার এইটাই আমি জানতে চাইছি যে নতুন সাউন্ড তোমাকে কি এরকম, কার কোনো অ্যারেঞ্জমেন্টে, তুমি রণজার কথা বললে, যেরকম রণজার অ্যারেঞ্জমেন্টে সেটা বোঝা যায়, কারণ ওয়ান্স এগেন ও একটা নিজস্ব টিম নিয়ে কাজ করে। ওটা সেটা সবাই করে, সেটা অনুপম করে, সেটা আইডিও করে, কিন্তু সেই টিমটার মধ্যে মানুষ করে। রণজার যেরকম টিমের মধ্যে আমি জানি যে বুবাইদাই বাঁশিটা বাজায়, আচ্ছা, বা রণজায় যখন পিয়ানো, আমি যেমন আইডি সুরে খুব মানে আমিও খুব ভক্ত, ভীষণ ভক্ত, অনেকদিন ধরে ওর গায়কের ভক্ত। তো ওর যেমন আমি ও খুব নিজেকে মানে খুব আপডেটেড করেছে আর কি, আপডেটেড হয়েছে আর কি নিজে। সেটা আমি লক্ষ্য করলাম যে ওর সাথে প্রথম যখন আমি কাজ করতে গেছিলাম, একটা সিরিয়ালের গান ছিল খেলা যখন বলে, সেই সিরিয়ালে গৌতম বলে একটি ছেলে প্রোগ্রামিং করতো। তখন গৌতমের বাড়িতে বসে ও গান শুনে আমি ছিটকে গেছিলাম, মানে ও যেভাবে প্রোগ্রেশন করেছে, এমন কতগুলো গিটারের শেপও ধরেছিল যে শেপটা হয় না আর কি, মানে ওটা হয় না, কিন্তু ওটাই ওর চাই আর কি। তো আমি মানে আমি ভেবেছিলাম বোধ হয় একটা আউট অফ দ্য ব্লু, মানে ওটা অন্য কিছু কাজ, কিন্তু ও কিন্তু খুব নিজেকে আজকের সময়ের এই সুরের সঙ্গে মানিয়ে নিয়েছে। আমি ভেবেছিলাম বোধ হয় ভয়ঙ্কর এক্সপেরিমেন্টাল কাজের দিকে ঢুকে যাবে, মানে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করবে, কিন্তু এক্সপেরিমেন্ট হয়তো করছে বা করছে না, কিন্তু ও খুব সোজা সুরের গল্পেও কিন্তু চলে এসছে, মানে একটা সা নি ধাপার মধ্যে একটা গানের মধ্যে একটা গান তৈরি করে ফেলছে। আমি ভাবতাম ও বোধহয় ওটা আর পারবে না করতে, কারণ ও ওইটাই ও কোথায় থেকে অদ্ভুত সা কোমল শুদ্ধ নিয়ে এসে কি একটা কিছু একটা করবে আর কি। কিন্তু ও দেখলাম ওই সুন্দর সা কোমল নি কোমল ধাপা টাক, ওটাও জানে, সা শুদ্ধ ধাপা ওটাও জানে, খুব সুন্দরভাবে এই সুরগুলোকে ও ম্যানেজ করতে পারে আর কি। এই যে আপডেটেড হওয়া, এখন আমার মনে হয় যে গান বাজনার ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ যাই হোক না কেন, সাউন্ড ওয়াইজ যাই হোক না কেন, তবলায় একটা কি বাজছে বাজুক যাই হোক না কেন, সুরটা খুব তুমি যাতে খুব গাইতে পারো আর কি, তুমি খুব রিলেটেবল হওয়ার প্রয়োজন, মানে এটাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এখন আমি জানি না মদন মোহন যদি এখন গান শুরু করতেন তিনি অতটা জনপ্রিয় হতেন কিনা, আমার সন্দেহ আছে। মদন মোহন হয়তো অত জনপ্রিয় হতেন না। এই সময় দাঁড়িয়ে সলিল চৌধুরী কতটা ভ্যালিডেশন পেতেন? কিছুটা পেতেন, কিন্তু কিছু অনেকটাই পেতেন না, মানে খুব সোজা, মানে সোজা সাপটা একটা ব্যাপার। অ্যারেঞ্জমেন্টের জায়গায় অনেক কিছু হচ্ছে, অনেক কিছু কাজকর্ম হচ্ছে, আমি মানছি সেটা,
আর গায়কি ক্ষেত্রেও হচ্ছে। যেমন আমার একটা জিনিস আমি খুব রিয়েলাইজ করেছি, যেমন আমি যখন অরিজিৎ সিং এর গান শুনি, হ্যাঁ। আমি একজন সিঙ্গারই এখন দেখলাম যে যেমন আমরা একটা সময় দেখতাম কি কিশোর কোন্ঠি বা রফি কোন্ঠি, লতা কোন্ঠি, আশা কোন্ঠি, এরকম গায়ক প্রচুর আমাদের অনুষ্ঠানে, গৌতম দা অনেক। কিন্তু এখন অ্যাকচুয়ালি কিন্তু এটা পরে এটাকে বজায় রাখতে পারলো, সেটা হচ্ছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং এর যে কত কোন্ঠি হয়ে গেছে, সেটা আমি চারিদিকে মানে শোতে বাদ দিয়ে মানে রেকর্ডিং এও আমি তো ভাবি সবই অরিজিৎ সিং গেয়েছে। তারপরে আমাকে আমার মেয়ে বলে না এটা অরিজিৎ গাইনি, এটা ও গিয়েছে, আমি তার নাম জানি না। আমি সব কটা গানই ভাবি অরিজিৎ সিং গাইছি, কারণ আমার সব গানই ওর মতোই লাগে, ওর গায়কি, ওর ধরন। এটা কিন্তু করতে পেরেছে, ওর ক্রেডিবিলিটি। এটা ইগো, এই জিনিসটা শিল্পীদের মধ্যে, তো শিল্পী কেন যে কোনো মানুষের মধ্যেই থাকে। এটা তুমি কিছুক্ষণ আগে বললে না যে রেকর্ডিং এর ওই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী বা তোমার যখন আমাকে যখন বেঁধে দেয় সময়টাতে ইগোটা তোমাকে আটকে দেয় কোথাও, কেন আমাকে বেঁধে দিচ্ছে। হ্যাঁ, এবার এই জায়গাটায় ইগো এলিমিনেট করতে একটা শিল্পীর কতটা দরকার? ভীষণই দরকার। এটা একটু বড় করে বলো। তার কারণ হচ্ছে যে এখন আমি নতুন যাদেরকে দেখি কাজ করতে, তারা যদি মানে XYZ যেই হোক না কেন, সে যখন নিজের কাজটা নিয়ে মানুষের সামনে আসে, সেটা প্রেজেন্ট করার জন্য তার আগের কাজগুলো বলতে গেলে তার মধ্যে ইগোটা এত ভেসে ওঠে, এত স্পষ্ট দেখা যায়, সেইটা আমার মনে হয় কোথাও গিয়ে বড়দের থেকে শেখাটা খুব দরকার। এটা তোমার কাছ থেকে যে কোনো মানে অ্যাটলিস্ট বাঙালি যে কোনো সিঙ্গার বা ইনস্ট্রুমেন্টালিস্ট বা মিউজিশিয়ান, তার এটা জানাটা দরকার যে এত লম্বা মানে ডেকেড আফটার ডেকেড কাজ করে এসে একটা ইগো কতটা থাকা দরকার আর কতটা থাকা দরকার না, বা কতটা সার্ফেসে আসা উচিত। খুব সত্যি কথা বলতে কি, ইগোটা যদি না থাকে এর চেয়ে ভালো আর কিছু হয় না। ইগোটা যদি একদমই না থাকে তাহলে এর থেকে ভালো কিছু হয় না। মানে এটা মানুষের, শুধুমাত্র সিঙ্গারদের ক্ষেত্রে, মানুষ হিসেবে ইগো না থাকাটা বড় গুণ আর কিছু নেই। মানে আমার যদি কোনো এক্সপেকটেশন না থাকে কিছুর প্রতি, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। কিন্তু সে তো আর হয় না, কিছু এক্সপেকটেশন থেকেই যায়, কিছু স্বাভিমান, আত্মাভিমান, এগুলো থেকেই যায়। আমার অভিমান হয়, আমার রাগ হয়, আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়, বা আমি এটা করতে পেরেছি, আমার এতগুলো গান জনপ্রিয়, এগুলো কোথাও না কোথাও হয়তো একটু কোথাও বেরিয়ে আসে। আমি এতদিন ধরে গান বাজনা করছি, কোথাও না কোথাও বেরিয়ে আসে। কিন্তু সেটা যদি না থাকে সবচেয়ে ভালো। এবার সেটাকে কন্ট্রোল করার কি উপায় আমি জানি না। আমি যে খুব কন্ট্রোল করতে পেরেছি তা তো নয়। আমি সারা জীবনে অনেক ভুলভাল কথাও বলেছি, আমি অনেক রাগ দেখিয়েছি, আমি অনেক চিৎকার চেঁচামেচি করেছি, আমি অনেক সময় দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। কিন্তু আমার যেটা হয়েছে, আমার বেসিক্যালি আমি খুব অত্যন্ত সাধারণ একটা মানসিকতার ছেলে, অত্যন্ত মানে মিডল ক্লাস, নিম্ন মধ্যবিত্ত মানসিকতার ছেলে বলে সেই রাগগুলো আমার খুব একটা কন্টিনিউ, মানে কোনোটাই আমার খুব থেকে যায়। মানে কারোর উপর যদি আমার কখনো কোনো রাগ হয়েছে, তো আমার ওটা আধ ঘন্টা বাদে চলেও গেছে, কিন্তু সেই সময় তো রাগ হয়েছে, সেটা হয়েছে। এখন সেটা কন্ট্রোল করার একটাই উপায় হচ্ছে যে তুমি অ্যাজ এ সিঙ্গার, তুমি যদি একজন কম্পোজারের গান গাইতে যাও, তখন তোমাকে, বা তুমি একটা শো করতে গেছো, তুমি অডিয়েন্সকে শোনাবে, অডিয়েন্স তোমাকে যা খুশি তাই বলতে পারে। তুমি যদি বেশি কথা বলতে পারে, আপনি চুপ করবেন, এত বক বক করছেন কেন, বা ওই আপনি আবার এই গানটা কেন গাইছেন, এটা তো আপনি ওই আপনার গানটা গান করুন না, এরকম কত কথা শুনেছি। আমি একটা অন্য আর গাইতে, আমার হঠাৎ করে একটা আর মান্নাদের গান গাইতে ইচ্ছা করছে, আমি মান্নাদের গান গাইছি, আমার আজকাল ইচ্ছা হয় খুব আর কি, যে আমি স্টেজে উঠে সব মানে আমার ইচ্ছা হয় একটু পুরোনো গান গাইতে, মানে শুনতে চায় না। আচ্ছা, নাইস, আমার ভীষণ ইচ্ছা হয় আমি একটা হেমন্ত মুখোপাধ্যায় গান গাই, কিংবা একটা জাগজিৎ সিং গান গাই, তো সব হাততালি দেয়, ঠিক আছে আপনি তুমি কেমন, তুমি এটা করুন, মানে ভালো হয়েছে, এটা ভালো, ঠিক আছে, ওটা করুন। তখন তো রাগ হয়ে যাও, কেন, এটা আপনার ভালো। কিন্তু আবার একটা সময় তো আমাকে পুরোনো গান গাইতে বলতো, তখন আবার আমি বলতাম না, আমি পুরোনো গান গাইবো, আমি নতুন গান গাইবো, সেটাও তো হতো। আবার এখন এটা হচ্ছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে এটাকে না কন্ট্রোল করতে হয় একটাই ভাবে, যে তুমি কতটা কুল এন্ড কাম থাকবে। তুমি না ভাববে যে তুমি এই মুহূর্তে একটা কাজ করতে এসছো, এবং এটা তোমার একটা কাজ, এটা একটা কাজ। একজন ম্যাশন, একজন মিস্ত্রি এসে তোমার বাড়িতে যখন ভাড়া বেঁধে ওপরে উঠে এরকম করে রং করে, তিনি যেমন কাজ করেন, তেমনি তুমি একটা কাজ করতে এসছো। কাজের জন্য তুমি কিছু অর্থ রোজগার করছো, যে অর্থটা তোমার প্রয়োজন আছে, কিংবা অর্থ রোজগার করছো না, অন্য কিছু আছে, হয়তো কোনো প্রমোশন আছে, কিছু অন্য কিছু আছে, যেটা তোমার ভবিষ্যৎটাকে
ঠিক করবে, বা তোমার চারিদিক আশপাশটাকে যেভাবে তুমি আছো সেটা আরো ঠিকঠাক করে রাখতে পারবে। সেটা যদি তুমি ভাবতে পারো, সেটা সবসময় ভালো। সেটা সবসময় ভাবা সম্ভব হয় না, কিন্তু আমি এখন অন্তত চেষ্টা করি, ভীষণভাবে চেষ্টা করি যে কোনো কিছুর মধ্যে ভীষণভাবে না ঢোকার, মানে আমাকে যেটুকু করতে বলা হচ্ছে ততটুকুই করা, তার বাইরে কোনোটাই আর বেশি ইনভলভ। ইভেন আমি একটা সময়, আমি যেহেতু খুব উত্তর কলকাতায় বড় হয়েছি, আড্ডাবাজি করেছি, মানে খুব সাধারণ জীবনযাপন করেছি, তো আমি খুব কোথাও একটা শুটিং এ গেছি, মেকআপ রুমে বসে আছি, অনেক শিল্পীরা কিংবা অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, আমি ইয়ার্কি ঠাট্টা মারতাম, গল্প করতাম, সবাই রূপঙ্কর বড্ড রূপঙ্কর কি কিন্তু পরে দিয়েছি সেগুলো আমার এগেনস্টে গেছে। আমি লক্ষ্য করেছি যে এত কিছু না বললেও পারতাম, এত গল্প না করলেও পারতাম, আমি একটা চুপ করে একটা বইও পড়তে পারতাম, কিংবা আমি মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পারতাম, কিংবা আমি চুপ করে বসে থাকতে পারতাম, বা অন্যদের কথা হ্যাঁ হ্যাঁ করে হাসতে পারতাম। কিন্তু আমি একটু বেশি কথা বলেছি, অনেক বেশি না বললেই পারতাম। কথা যত কম বলা যায়, বা যত কম কথা বলা যায় তত ভালো। খাবে কিছু? হ্যাঁ, অর্ডার করুন। হ্যাঁ, মেনুটা আছে, মেনুটা দাও। অনেকগুলো গান তুমি নিজে লিখেছো, অন্যান্য কম্পোজাররা লিখেছে, লিরিসিস্টরা লিখেছে। সেই লেখাগুলোর মধ্যে থেকে হাই পয়েন্টে কিছু গান আছে, মানে যে গানগুলো তোমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। কিন্তু আবার এরকম অনেক ডেফিনেটলি গান আছে যে গানগুলোর লিরিক্সগুলো তোমার হয়তো পছন্দ না, বা লিরিক্স হিসেবে অতটা ভালো না, কিন্তু সেই গানটাও অনেকটা বেশি পপুলারিটি দিয়েছে বা অনেক পরিচিত হয়েছে মানুষের মধ্যে। এরকম একটা খারাপ লিরিক্সের গান বলেছে? ভোকারটা আমার লেখা, ভোকারটা আমার মনে হয় আমি খুব একটা খুব বাজে গান লেখা একটা গান। ভোকারটা খুব জানি না, তোমার বাদ দিই, নিজের ব্যাপারে তুমি মানে প্রচন্ড বেশি ওভার ক্রিটিক্যাল, এটা আমি জানি। অন্য কারোর লেখার লিরিক্স যেটা খুবই মানে লিরিক্স হিসেবে মানে কোনোদিন এটা ভালো গানের লিরিক্স হতে পারে না, কিন্তু গানটা দারুণ। না, দারুণ না, জনপ্রিয়। জনপ্রিয়, জনপ্রিয়, জনপ্রিয়। এটা করলে হবে না, এটা বল, এটা বল, এটা ডেফিনেটলি থাকবে কোনো না কোনো একটা গান, যে গানটার আমার দেখো দেখ আমার জনপ্রিয় গান আমি গুনে বলতে পারি, ধরা যেতে পারে বন্ধু দেখা। হ্যাঁ, বন্ধু দেখা হবে আমার প্রথম জনপ্রিয় গান, ওটা অঞ্জন রায়ের লেখা। সেটা খুব যে লিরিক্যালি একটা স্ট্রং গান সেটা না, আমি ফিলোসফিক্যালি লিরিক্স খুব ভালো খারাপ আমি ওই জায়গাটাতে যাচ্ছি না। মানে তুমি কোন একটা লিরিক্স ধরো, আমার মুখে আসছে বলতে পারছি না, ফর এক্সাম্পল ও চাঁদ। ও চাঁদ আমার খুব প্রিয় গান। আমি কিংশুকের লেখার ভীষণ ভক্ত, কারণ হচ্ছে কিংশুক কিন্তু ওই সময় দাঁড়িয়ে যখন ও চাঁদ রিলিজ হয়েছে, ওই গানটা যদি আজকে রিলিজ হতো, ওই গানটা আর তোমার মানে ওই গানটাতে যে স্টেটমেন্টস গুলো আছে, সেই স্টেটমেন্টস গুলো ভদকা খাবো, হ্যাঁ মানে ওটা কিন্তু অলমোস্ট মানে হানি সিং ক্যাটাগরির একটা লিরিক্স। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু আমার খুব রিয়েল লাইফটা এমন ভাবে এক্সপ্রেস হচ্ছে ওখানে, সেটা হচ্ছে সেটা হতে পারে। সেটা বৌদিমণি কাগজওয়ালা, ওটাই এইটা নিয়ে বৌদিমণি কাগজওয়ালা হবে, কিন্তু সেটাও কিংশুকের লেখা। কিন্তু কিংশুকের মধ্যে সে ব্যাপারটা ছিল, কিংশুক এইভাবে এই ধরনের গান আরো অনেক গান লিখেছে যেগুলো জনপ্রিয় হয়নি। হরিবোল বলে একটা গান লিখেছিল, দারুণ লেখা গান। তো ওর একটা অদ্ভুত ক্যাপাবিলিটি ছিল, সেটা হচ্ছে যে ও ভীষণভাবে বলতো যে আমি খুব সিরিয়াস গান লিখছি, কিন্তু চাঁদ কিন্তু একটা দুঃখের গান, একটা ব্যর্থ, একটা স্যাড সং আছে। বৌদিমণি কাগজওয়ালা একটা দারুণ প্রেমের গান, হ্যাঁ, কিন্তু ওগুলো নাচের গান হয়ে গেছে। কিন্তু তাতে কি হয়েছে, ও আমাকে বলেছে যেন নাচের গান হয়, যেন এটা তুমি এরকম ভাবেই শুরু করো, যেন এটা খুব মজা ফানি করে তুই বল। কিংশুকের জীবন দর্শনটাই এরকম ছিল যে কিংশুক একটা সময় আমার খুব বোর করতো ওর কবিতা শুনিয়ে, পাগলের মতো পরের পর কবিতা শুনিয়ে। কিন্তু এখনো যেহেতু নেই আমাদের মধ্যে, ও মারা গেছে, সে কারণে ওকে খুব মিস করি আমি। ওর অদ্ভুত একটা ক্ষমতা ছিল যে চার্লি চ্যাপলিনের মতো,
যে ও জীবনটাকে অন্যভাবে দেখতো। প্রচন্ড কষ্ট, যন্ত্রণায়, খেতে পাচ্ছি না, কিছু নেই, কি হয়েছে, আরে চলো ওস্তাদ সব ঠিক হয়ে যাবে। আমি ভাবতাম যে বাবা কি করে করছে, মানে ওর সাথে যারা ছিল, মানে আমি ওর স্ত্রীর কথা বলছি, কিংবা ওর মা বাবার কথা বলছি, আমি তাদেরকে, স্ত্রীর সাথে আমার একটু পরিচয় আছে, কিন্তু ওর মা বাবার সাথে অত পরিচয় ছিল। আমি জানি না তারা কিভাবে ওকে হ্যান্ডেল করেছে, ও তাদের কি যন্ত্রণা গেছে, কারণ ও জীবনটাকে ওভাবে দেখেছে, জীবনটা এমন ভাবেই দেখেছে, যেমন আমরা শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে শুনি, ও ওইভাবেই জীবনটাকে দেখতো। তো ওর লেখাতেও ওইভাবে বেরিয়ে এসছে। ও তো বাউলও লিখেছে, ও বাউল তোর এক তারাতেই মন খারাপের গান, ও বাউল তোর এক তারাতে মন খারাপের মেঘ জমেছে, এটাও লিখেছে ও। কিন্তু ও ঠিক তেমনি একই রকম ভাবে এই বৌদিমণি কাগজওয়ালা, কিংবা চাঁদ, কিংবা আমার জন্য আরেকটা আরো অনেক গান, হরি বলে একটা কথা দাও বলে একটা গান লিখেছিল, সেগুলো জনপ্রিয় হয়নি, হিট হয়নি। কিংবা আরো অনেকের অন্যদের জন্য, শ্রমিকের জন্য একটা দুটো গান আমার যতদূর মনে পড়ছে ও লিখেছিল, শ্রমিক সিনহা, লাগলে বলো, বা এরকম একটা কিছু গান ছিল বোধহয়, হ্যাঁ লাগলে বলো বলে একটা গান ছিল, হিট ছিল। তো এইগুলো ওর ক্ষমতা, ওর সহজে লেখা যায় না বাবা। এই হানি সিং এর লেখার যদি কথা বলা হয়, আমি সেটাও বলবো একটা ক্ষমতা আছে, ক্যাপাবিলিটি আছে, সেটা লিখতেও ক্ষমতা লাগে। বলছো ভালো লিরিক্স, খারাপ মানে সবসময় তোমাকে বেঞ্চমার্ক গুলজার কিংবা ওটা করলে হবে না, এখন हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए तेरे नैनो की भूल भुलाइया में बॉबी खो जाए, এটা এমন লিরিক, কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার আছে। পুলক বাবুকে আমরা যতই সোজা সাপটা একজন লেখক হিসেবে ভাবি, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্তটা ঝরালে কি করে এখানে তুমি আসবে, এই লেখাটা সোজা নয় লেখা, এটা সবসময় সোজা নয়, এটা সবসময় একটা শক্ত কিছু লিখতে হবে এরকম নয়, এই সোজা কথাগুলো লিখতে কষ্ট হয়। এটা দারুণ জিনিস বলেছে যে এটা ক্যাবাট, এটা একদম মাথায় মনে রাখবো, এটা আমি শিখলাম। হ্যাঁ, এটা লেখা খুব, এটা আমি শিখলাম, এটা দারুণ সোজা। আচ্ছা, এ তুমি কেমন তুমির জন্য তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমি ওইটাকে বাদ দিয়ে বলছি, অ্যালবামের জন্য তুমি ডেফিনেটলি রেকগনিশনস পেয়েছো বিভিন্ন জায়গায়, ন্যাশনাল অ্যাওয়ার্ডটা বাদ দিয়ে সব থেকে বেশি ভ্যালিডেটেড মনে হয়েছে কোন অ্যাওয়ার্ডটা? রেডিও মির্চি অ্যাওয়ার্ড একসময় খুব আমাকে প্রচুর পেয়েছি পরপর। মানে কিছু এরকম অ্যাওয়ার্ড হয় না, মানে যে গানটার জন্য তুমি অ্যাওয়ার্ডটা পেয়ে তোমার মনে হলো যে এইটা আমি চাইছিলাম, এই গানটা। আমার অনেক গানের জন্য আমি অ্যাওয়ার্ড পাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু সে গানগুলোর জন্য একটা অ্যাওয়ার্ড পাই, কিন্তু এরকম অনেক গানের জন্যই আমি অ্যাওয়ার্ড পেয়েছি। ইভেন আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি সবচেয়ে খারাপ, মনে পড়লো, আমি আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলাম আনন্দ পুরস্কার, এবং সেটা হচ্ছে একজন লিরিসিস্টের জন্য আমি প্রথম পুরস্কার পেয়েছি। হ্যাঁ, এবার সেটা ছিল এমন একটা লেখা যেটার মতো ট্র্যাশ লেখা পৃথিবীতে আর হতে পারে না, আরে জঘন্য লেখা লিখেছিলাম আমি, এবং একজন খুব নামকরা একজন বিজনেসম্যান যিনি গানটি গেয়েছিলেন তার জন্যই আমি লিখেছিলাম, সুর করেছিলাম। তিনি গান গাইতে পারতেন, কিন্তু অন্য ব্যবসা করে খুব জনপ্রিয়, মানে অনেক টাকা পয়সা, বিশাল পয়সা আর কি। তিনি ফরমাইশ করেছিলেন, আমি লিখেছিলাম, সুর করেছিলাম, এবং সেটার জন্য আমি প্রাইজ পেলাম। এবং তার পাশে কাদের সাথে ছিলাম আমি? কাজী কামাল নাসের, যাকে আমি মনে করি অন্যতম একজন শ্রেষ্ঠ গীতিকার এই প্রজন্মে। কাজী কামাল নাসের পেলেন না, শুভ দাশগুপ্ত ছিল, শুভ দাশগুপ্ত পেলেন না, পেলাম হচ্ছে আমি। একটা নিউজ, আমি না মানে যখন অ্যাওয়ার্ডটা নিচ্ছি, আনন্দ পুরস্কার, আমার মনে আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল, আমি ভাবছি যে আমি কি বলবো। আমাকে প্রশ্ন করেছে কেউ, একটা ছিল রুদ্রনীল বা কেউ, একটা অ্যাঙ্কার ছিল, রুদ্র বলছে রূপঙ্কর আমায় তুই করে বলো, ওখানে বলা তুমি বলো তোমার কেমন লাগছে। আমি তখন বলতে বাধ্য হয়েছিলাম যে আমি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য নেই, কারণ যারা আমার সাথে রয়েছেন কাজী কামাল নাসের এবং শুভ দাশগুপ্ত, তাদের লেখার ধারে কাছে আমি কোথাও কোনোদিন বিচরণ করতে পারি। তোমার এই অনেস্টিটা তোমার এগেইনস্টে গেছে তখন? মনে হয়ে গেছে। তাতে তোমার কাছে যায় আসে না, আমি আমার কোনো কিছুতেই, আমি আজ পর্যন্ত যা করেছি তাতে কোনো কিছুতেই আমার কিছু যায় আসে।
এইটার জন্য তুমি এখনো এক রকম আছো, তোমার থেকে ওই এনার্জিটা এত পাওয়া যায় না। হ্যাঁ মানে আমার কিছুই যায় আসে না, আমি কোনো কিছুই আমি আমার আমার কোনো রিপেন্টেন্স নেই কিছু। পারফেক্ট পারফেক্ট। এইটাইতেই মনে হয় তোমার কোথাও গিয়ে ইগো স্যাটিসফ্যাকশনটা তুমি নিজের সাথে ওই ব্যালেন্সটা করতে পারো। মেবি, হয়তো। তার কারণ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি একটু মানে আমার একজন বন্ধু আছে, এবং সে বন্ধু আমার প্রবল বন্ধু আছে, সে হচ্ছে আমার বউ চৈতালি। হ্যাঁ, তার সাথে আমার বন্ধুত্বটা এতটাই প্রগাঢ় যে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখি প্রতি মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে। ও যেভাবে বড় হয়েছে, ও যেভাবে নিজে স্ট্রাগল করেছে, লড়াই করেছে, তার বিন্দুমাত্র কণামাত্র লড়াই আমি করি। সুতরাং ও যে লড়াইটা করে এসছে এবং ও যেভাবে নিজেকে এস্টাবলিশ করেছে নিজেকে, সেটা থেকে প্রতি মুহূর্তে শিখে দেখেছি যে এক্সপেকটেশন এবং এই যে ইগো নিয়ে আমরা কথা বলছিলাম, এই ইগো গুলো যত না থাকা যায়, আমি সবসময় পারিনি। আমি বারবার স্বীকার করছি, আমি অনেক সময়ই পারি, কিন্তু চেষ্টা করেছি যাতে না থাকে, কারোর প্রতি আমার এক্সপেকটেশন তৈরি না হয়, কোনো কাজের থেকে আমার কোনো এক্সপেকটেশন তৈরি না হয়, বা ইগো না হয়, আমার ইগো বুস্ট করার কোনো প্রয়োজন। সবসময় পেরেছি তা না, কিন্তু প্রতি মুহূর্তে ওর কাছে শিখেছি। আমাকে সোজা সবটা দাঁড় করিয়ে দিয়েছে চোখের সামনে, যে ভাই তুমি কিন্তু এইটা, তুমি এইটা, তুমি এইটা, তুমি এইটা, তুমি নিজেকে কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু করনি। পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা তোমার থেকে অনেক অনেক বেশি ট্যালেন্টেড, অনেক অনেক বেশি কাজ করতে জানে, অনেক ভালো গান গায়, অনেক ভালো সুর করে, অনেক ভালো লেখে, অনেক ভালো মানুষ, অনেক ভালো বাবা, অনেক ভালো স্বামী, অনেক ভালো, অনেক ভালো, অনেক অনেক ভালো। তুমি যে আছো তার জন্যে ঈশ্বর বা কি কোন শক্তি জানি না, তার কাছে কৃতজ্ঞ থাকো যে তুমি আছো। তো সেই জায়গাটা যেহেতু আমাকে সবসময় ক্রমাগত এখনো আমি ওই ভাইবসটা পাই, সে কারণে আমার নাও সেটাতে আমার খুব সুবিধা হচ্ছে। স্টেজে উঠে হাত কেঁপেছে কখন? আমি স্টেজে উঠলে একটা অন্য মানুষ হয়ে যাই, তখন পৃথিবীতে আমার সামনে পাশে কোনোদিন হয়নি এটা? মাইকেল জ্যাকসন থাকলেও বা গোলাম আলী থাকলেও কিচ্ছু এসে সেটা তো এখন দাঁড়িয়ে সেটা খুব স্বাভাবিক। কোনোদিন হয়নি। আমি স্টেজে আমি কোনোদিন নার্ভাস হইনি। স্টেজের আগে আমি নার্ভাস, ওঠার আগে নার্ভাস হয়েছি, প্রচন্ড নার্ভাস হয়েছি। স্টেজে উঠে আমি নার্ভাস হই। আমি থিয়েটার করতে গিয়ে নাটকের ডায়লগ ভুলে গেছি, তারও নার্ভাস হই। আমি অন্য ডায়লগ বলে, অন্য কথা বলে, আমি আবার সেই ডায়লগে আমি তরুণ মজুমদার একটা কাজ করেছিলেন, গাছটা অত্যন্ত অজনপ্রিয় একটি কাজ হয়েছিল, কেউ দেখেনি, মহাজাতি সভায় তার শো হয়েছিল। আমি রবীন্দ্রনাথ হয়েছিলাম সেই নাটকে, একটা নাটক করেছিলেন, তাতে সতীনাথ মুখোপাধ্যায়, রায়া ভট্টাচার্য পাঠ করেছিলেন এবং প্রচুর গান ছিল, এবং আমি রবীন্দ্রনাথের চরিত্র। আমি একটা সিন ওভারল্যাপ করে পরের সিনে চলে গেছিলাম, ভুলে গেছিলাম সিনটা, কিন্তু আমি ম্যানেজ করেছি। আমি জানি আমি কিভাবে ম্যানেজ করতে পারি। স্টেজে উঠলে বা আমাকে ক্যামেরার সামনে তুমি যদি কিছু করতে বলো, আমি জানি আমাকে কি। এই পারফর্মার সত্তাটাকে রিয়েলাইজ করেছিল ফার্স্ট কবে? এটা আমার দিদিমার মৃত্যুর পর একটা আমার ভীষণ পরিবর্তন হয়। তার আগে আমি দিদিমার কাছে শুধু পারফর্মার ছিলাম। এটা দারুণ বলো। আমার দিদিমার সাথে আমার প্রথম গার্লফ্রেন্ড হচ্ছে আমার দিদিমা, এবং তার সাথে আমার মায়ের মা আর কি, তার সাথে আমার দারুণ একটা সম্পর্ক ছিল। তিনি অ্যাজমার পেশেন্ট ছিলেন, আর আমার দাদু ভীষণ ইন্টেলেকচুয়াল একজন মানুষ ছিলেন, ভীষণ সফিস্টিকেটেড ইন্টেলেকচুয়াল লোক। আর আমার দিদিমা ছিলেন খুব সাধারণ এক মহিলা। আর আমার মা বাবা ভীষণ ব্যস্ত থাকতেন প্রতি মুহূর্তে টাকা রোজগার করার জন্য, প্রচন্ড খাটতেন খুব কম টাকা রোজগার করার জন্য। সুতরাং আমার সময়টা অনেক ছিল যে সময়টা আমি আমার দিদিমার সাথে কাটতাম, আমি মামা বাড়িতে বেশি থাকতাম। তো সেই দিদিমার সাথে আমি সবকিছু আমার শেয়ার। আমি অভিনয় করে দেখাতাম, আমি গান গাইতাম, আমি কবিতা পড়তাম। আমি একটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায় সুর করেছিলাম, সেটা আমি প্রথম দিদিমাকে শুনিয়েছিলাম। আমি মোহাম্মদ রফির গান গাইতাম, আমি দিদিমাকে শুনিয়েছিলাম। আমি অমিতাভ অনুসন্ধান দেখে এসে অমিতাভ বচ্চনের বাংলা তুমি আমায় খটা দিচ্ছ এইগুলো বলে খুব মজা করতাম। এগুলো সব 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 দিদিমার সাথে আমার শেয়ার করা। দিদিমার মৃত্যু হলো আমি তখন ক্লাস 11-এ পড়ি, ক্লাস 10 পাস করেছি, 11-এ পড়ি। সেই সময় পর থেকে দেখলাম যে আমি আর, আমার কোনো বন্ধু নেই, আমার কোনো বান্ধবী নেই, আমার কেউ নেই, আমি একদম একা। তখন আমি ভাবলাম, আমি খুব বুলিড হতাম আমার স্কুলে, এবং
আমার পাড়াতে। তার কারণ আমি যেহেতু খুব ইন্ট্রোভার্ট ছিলাম এবং অনেক কিছু বলে উঠতে পারতাম না, আমি নানা রকম ভাবে বুলিড হতাম। আমাকে মারতো অনেকে, আমার অনেক বন্ধু বান্ধবরা আমাকে মারতো, আননেসেসারি মারতো, মানে মারতে ইচ্ছে করতো, আমাকে দেখলে তাদের মারতে ইচ্ছে করতো, মানে কি কেন জানি না, মারতে ইচ্ছা করতো? হ্যাঁ মারতে ইচ্ছা করতো, তো বল তোকে দেখলে মারতে ইচ্ছা করে, তোর মুখটা দেখলে মনে হয় তুই একটা শয়তান বলে আমাকে মারতো। তো আমি স্কুলে, যেহেতু আমার বাবা টিচার ছিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে, সেহেতু যেহেতু আমি শিক্ষকের ছাত্র মানে ছেলে, সেই কারণে আমি একটা আলাদা কিছু পাচ্ছি এটা সবাই ভেবে আমাকে সবাই খুব বুলি করে। আমাকে কোনো, আমি ভালো ক্রিকেট খেলতাম, আমাকে টিমে নিত না, আমাকে কিছু, আমি খুব বুলিড হয়েছি আর কি। আমার অনেক কষ্ট আছে, মানে ছোটবেলায় অনেক কষ্ট আছে, সেগুলো আমার সব দিদিমার সাথে শেয়ার করতে হবে। একমাত্র বন্ধু ছিল তিনি। তো তখন আমি দেখলাম যে আমি এখন কি করতে পারি, আমি এখন কিভাবে নিজেকে, এখন তো কেউ নেই আমার বাবা মার সময় ছিল, কোনো সময় ছিল না, ভীষণ ব্যস্ত ছিলেন, আমার দোষ দিন আমাদের প্রচন্ড ব্যস্ত ছিলেন, আমাকে এসে মানে শুয়ে পড়তেন, ঘুমিয়ে পড়তেন, আর এত খাটতেন। তো দিদিমা, আমি তখন দেখলাম যে আমি কি করতে পারি, আমি গান গাইতে পারি। আমি তখন আমার বন্ধুদের বললাম, তোরা গান গাইবি? ওরা বলে হ্যাঁ গান গাইবো। হ্যাঁ গাইবো, গান তো সবাই গাইতে পারে না, আমি শিখাবো তোদের গান বলে ওদের তিনি একটা দল তৈরি করলাম। এবার ওরা খুব অবাক হয়ে গেল যে ছেলেটাকে গুলি করতাম আমরা, হঠাৎ সে আমাদের গান শেখায়, হঠাৎ করে আমি ওদের মাস্টার হয়ে গেলাম। চল এই শেখ, এই হারমোনি করতো। আমার না এগুলো আমি খুব শিখেছি তা না, কিন্তু আমার একটা হারমোনির প্রতি ভয়ঙ্কর ঝোঁক আছে। একদিন দল বেঁধে কজনে মিলে, আমার মনে আছে গানটা, একদিন দল বেঁধে কজনে মিলে, পিকনিকের গান, বৃন্দাস লেখা। চল হারমোনি কর, মানে চারজনকে পাগলের মতো হারমোনি লাইন খুঁজছে, মানে কিরে পাচ্ছিস না, চেষ্টা কর, কালকে আয়, তাহলে কালকে আবার করবো। করে করে আমার মার একটা স্কুল ছিল, মানে আমরা একটা পারফর্ম করি। তোরা কি, আমাদের একটা দল আছে। কিসের দল? আমার গাই, ঠিক আছে কর। এখানে প্রথম জিৎ গাঙ্গুলি আমার সাথে গিটার বাজাতে এসেছিল। হ্যাঁ, চন্দ্রজিৎ গাঙ্গুলি বরানগরে থাকতো, ওর বাবা কালী ব্যানার্জি পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতো। জিৎ গাঙ্গুলি প্রথম গিটার বাজাতে এসেছিল আমাদের দলে। ও এসে বললো, বাবা তুমি কি হারমোনি লাইন করেছো? এবং আমার ওই বন্ধুরা সবাই তাই ওগুলো গাইছে। ওরা না মানে তখন পাগলের মতো, ওরা ওরা যখন বসে, আমরা ক্রিকেট খেলছি, ক্রিকেট খেলার পরে একটুখানি বসে সিগারেট খাচ্ছি, কিছু করছি, কি করছি, হারমোনিটা ওরা হারমোনির মধ্যে ঢুকে গেছে, সারাক্ষণ হারমোনি নিয়ে ভাবছে কোন লাইনটা হারমোনি কি ছিল। ওটা শিল্পন একবার বলো লাইনটা, আরে এখন আমার কিছু মনে পড়ছে না, প্লিজ প্লিজ প্লিজ। তখন তো রেকর্ড আছে, রেকর্ড করতে পারতাম না। আমার কবে তাহলে রিহার্সাল হবে? আমি তখন ওদের বস হয়ে গেলাম। হ্যাঁ, ওরা আমাকে গুলি করতো, আমি ওদের বস হয়ে গেলাম। আমি ওদের কোনোদিন গুলি করিনি, কিন্তু ওদের নিয়ে একটা দল তৈরি করে আমি পারফর্ম করলাম, সেটা দারুণ জনপ্রিয় হলো। মানে আমার মায়ের স্কুলের সামনে। ওই দলটার নাম কি দিয়েছিল? তিনি দল নাম দিন, আমরা হলো, খুব হিট করলো, লোকজন খুব ভালো বললো, দারুণ হয়েছে। তো তারপর থেকে ওই পারফরমেন্সের প্রতি, আমি একসাথে একটা নাটকও করেছিলাম। আমি বললাম আমি একটা নাটক ডিরেক্ট করি। বললো কি নাটক, কি তো নাটক, আমি করবো নাটক, আমি একটা বাদল সরকারের নাটক নিয়ে এবং ইংরেজিতে একটা ছোট্ট পার্ট নিয়ে আমরা 3-4 জন মিলে অভিনয় করি। সেই থেকে আমি ভাবলাম যে স্টেজে গেলে আমি এমন একটা লোক হয়ে যাই যেখানে আমার কেউ কিছু করতে পারে না, কেউ আমার গুলি করতে পারে না, এবং সেখানে আমি একদম আমি ওভার কনফিডেন্ট হয়ে যাই নিজে। তো আর নিজেকে মনে হয় আমি বেশ একটা দারুণ কিছু করতে পেরেছি। বৃষ্টি পড়ছে, খাবারটা খেয়ে নি, চলো 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 চলো। বলছি ক্যাফেতে, প্রথমত ক্যাফেতে তুই এটা কি খাচ্ছিস সেটা বল। এটা তো এসপ্রেসো আইস দিয়ে। আইস দিয়ে? হ্যাঁ। কেন আইস দিয়ে খাচ্ছিস কেন? একটা কারণ আছে, এসপ্রেসো তোমার খুব স্ট্রং, তো আইসটা দিলে একটু টোন ডাউন হয়, কিন্তু টেস্টটা সেম পাওয়া যায়। হ্যাঁ, তো এইটা আবার দেখেছি, মানে এই ক্যাফের ওনার যে জিতুকেও এটা আমি ধরিয়ে দিয়েছি। জিতু এখন এটা খাচ্ছে, যেখানে যেখানে আমি এটা খাচ্ছি, যারা দেখছে এটা, যাদের ভালো লাগছে, তুমি একবার ট্রাই করে দাও, ভালো লাগবে। আমি খুব ইন্টারেস্টিং লাগলো আইস দিয়ে। হ্যাঁ,
আমাকে একটা জিনিস বলো, তোমার এই ক্যাফেতে দিয়ে আসা গান, মানে বা ক্যাফেতে ডেডিকেট করা গান, এরকম কিছু আছে তোমার? ক্যাফে রিলেটেড, কফি আড্ডা রিলেটেড গানটা আমি বলবো না, বাট ক্যাফে রিলেটেড, ওই পার্সোনাল স্পেসটা, ভালোবাসা টালবাসা। হ্যাঁ, কারণ আমার মনে হয় সেটা জেনারেশনাল একটা গ্যাপের জন্য। মানে তোমাদের কাছে তো চায়ের আড্ডাটা অনেক বেশি। চায়ের আড্ডা নিয়েও কোনো গান নেই মনে পড়ছে না। বরঞ্চ আমার কাছে কফি হাউস, মানে সে কথা বলতে গেলে কিন্তু কফি ছিল বেশি, কারণ আমি আমার জীবনের ধরে নে 11 থেকে ক্লাস 11 থেকে কলেজ, মানে ধর 3-5 বছর কফি হাউসে কাটিয়েছি। মানে আমি হেয়ার স্কুলে পড়তাম 11-12, আমি ফার্স্ট এপিসোড করে পাঁচিল টপকে কফি হাউসে চলে যেতাম, ফার্স্ট ক্লাস করে এপিসোড কি অবস্থা, মাই গুডনেস। ফার্স্ট কি ভগবান, যাই হোক, ফার্স্ট ক্লাস করে চলে যেতাম কফি হাউসে। আর কলেজে তো কোনোদিন কোনো ক্লাসই করিনি, সবসময় কফি হাউসে কাটছি। কফির সাথে আমি অনেক ইনফিউশন, ওটা তো লেজেন্ডারি ছিল। বিজয় বলে, বিজয় দীনানাথ চৌহান বলে ডাকা, তখন অগ্নিপথ রিলিজ করেছে, তো সেও বিজয় ছিল প্রচন্ড রেলা। ইনফিউশনের গামলাটা দেখেছো যেখান থেকে ইনফিউশন ঢেলে দেয়, কফি হাউসে ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর ছিল, নিশ্চয়ই ভয়ঙ্কর ছিল। না ওই বিজয় ছিল কি, চল 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 ওট 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 ওট, তাড়াতাড়ি খা কি আর কিছু নিশ্চয়, চল চল খা, কত ইনফিউশন নিবি, কত ইনফিউশন, না শুধু ইনফিউশন কোনো খাবার নেই, কিছু নেই, সারা শুধু ইনফিউশন। আচ্ছা ঠিক আছে, আর সিঙ্গারা দিই কেউ, ফিশ ফ্রাই নেই, কিছু নেই, অন্য কিছু নেই, মোগলাই নেই, পয়সা নেই। এই লাস্ট এই করে করে দিয়েছি, কত ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি কফি হাউসে, তার ইয়াত্তানি। সুতরাং কফির সাথে আমি মোর রিলেটেড, মানে চায়ের দোকান আড্ডার থেকেও কফি হাউসটা আমার কাছে খুব গান নেই, কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, মান্নাদের গান গাইতে হবে। ওখানে তো সুপর্ণদা বলছে যে কফি হাউস যখন বানিয়েছে তার আগে কোনোদিন যায়নি কফি হাউসে, বলেছে একটা ইন্টারভিউতে কথাবার্তা। আচ্ছা, পডকাস্ট তো চারিদিকে হচ্ছে, ভীষণ প্রচন্ড পডকাস্ট হচ্ছে ভাই, প্রচন্ড এত পডকাস্ট কেন হচ্ছে? হ্যাঁ, এটাই জিজ্ঞাসা করছি তোমার ভাই। আমি তো মানে পডকাস্টের চোটে, মানে আমাকে মানে কত পডকাস্টের যে দাদা হ্যালো এভাবে একটা শো, সব থেকে বেশি বিরক্তি লাগে কোন প্রশ্নটায়? পডকাস্ট, একটা পডকাস্ট আছে, পডকাস্ট আপনার সম্বন্ধে আমরা জানবো, আপনার সম্বন্ধে অনেক কিছু জানার আছে, আমার সম্বন্ধে আপনাদের আর কি জানার আছে? আমি তো প্রায় উলঙ্গ হয়ে গেছি আর কি, মানে আমাকে আর কিভাবে আপনারা জানবেন আমি তো বুঝতেই পারছি না। আমার পুরো এবার আমার বডিটাকে চিরে ভেতরে ঢুকে যান, একটা ইসিজি রিপোর্ট নিয়ে আসি, প্রচুর পডকাস্ট হচ্ছে। হ্যাঁ, এর ঘটনা না, পডকাস্টের মানে পাওয়া সব থেকে ইরিটেটিং কোয়েশ্চেন কি? আমি যে পডকাস্ট গুলোতে গেছি তাতে খুব একটা ইরিটেটিং কোয়েশ্চেন আমি খুব একটা ফেস করিনি, আমি ঠিকঠাক গেছি। একটা ইরিটেটিং প্রশ্ন তো আছে কে নিয়ে, যখন কথা প্রশ্ন করে কে হুইজ কে কেন বলেছিলেন, এই ধরনের এই প্রশ্নটা কি, মানে আমার মনে হয় ওটা ওয়াজ নাথিং বাট ব্যাড টাইমিং। মানে আমি তো যে কারণে বলেছিলাম সেটা নিয়ে আর আমি বলতে চাই না, এতবার বলেছি না এটা নিয়ে আর বলা, ওটা আমি জিজ্ঞাসাও করছি না, কিন্তু এই প্রশ্নটাই আমার কাছে ইরিটেটিং লাগে, মানে আপনি কেন বলেছিলেন এটা, কেন এটা কি জন্য বলেছিলেন না। বাট ওই ধরনের প্রশ্নগুলো হয় না, মানে স্টুডিওতে মজার ঘটনা বলুন। হ্যাঁ, সে তো সবসময়, সেটা আরো বেশি চ্যানেলগুলোতে হয় শুটিং এ, মানে বিভিন্ন জায়গায় ধর তুই কোনো গেম শোতে কোনো স্টুডিওতে গেছিস, তোর বউয়ের সাথে গেছিস কিংবা তোর বাবা মার সাথে গেছিস, আচ্ছা আপনাদের ছোটবেলায় আপনাদের প্রেমের সময় মজার ঘটনা, এবার আমি এত মজার ঘটনা আমি আর আমার বউয়ের বলেছি যে আলটিমেটলি তারপর আমরা নিজেরা, চৈতালি আমার বললো এরপর না বানাও, জানো কি মজার ঘটনা হতে পারে, আমরা বানাতে শুরু করে দিলাম যে এরকম যেগুলো কোনোদিন হয়নি আমাদের জীবনে, সেই সব বলতে শুরু করলাম। আমরা কি করবো, কারণ মজার ঘটনার কত বলবো, মজার আরো মজা আরো মজা আরো মজা, কি চায় মজাটা তো বুঝতে পারি, মজা 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 মজা, প্রচুর মজা, এত হাসি, এত মানে। আচ্ছা, বাবা হওয়ার পর কতটা বদলে গেছে? বাবা হবার পর আমি অনেকটাই বদলেছি, মানে আমি চিরকালই একটা বাবা টাইপেরই। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমি বাবাই। তুমি প্রথমে তো বললে গাঁজার সাথে থিয়েটারটাকে তুমি লিংক করেছিলে, মানে এটা তো ভাবতেই পারছি না। আমি খুব ভালো বাবা, মানে
আমি মানে আমার সাথে যার বিয়ে হয়েছে সে যদিও খুব ভীষণ একটা পার্সোনালিটি সম্পন্ন মহিলা এবং আমাকে সারাক্ষণ একদম সোজা সাপটা করে রাখে, কিন্তু আমি তারও বাবা কিন্তু। এবং আমি একটা সময় আমার মায়েরও বাবা হয়ে গেছিলাম। মায়ের নানা রকম সমস্যা ছিল, সেগুলো আমি মায়ের সাথে ডিসকাস করতাম। আমার বাবার বাবা আমি কোনোদিন হতে পারিনি, কিন্তু মায়ের বাবা হয়েছিলাম। আর আমি চিরকালই একটু বাবা ছিলাম। ওই যখন থেকে আমি গান শেখানো শুরু করলাম বন্ধু বান্ধবদের, ওরাও না আমার কাছে সব এসে জিজ্ঞেস করতো, আচ্ছা কোন মেয়ে কিরকম মেয়ের সাথে প্রেম করা উচিত বলতো। ওরা তখন একটা অদ্ভুত জিনিস করতো, খুব ইন্টারেস্টিং লাগতো। আমাদের পাড়ায় একটা মেয়ে ছিল, তার নাম বলবো না, নাম বললে বিচ্ছিরি হবে। সেই মেয়েটার সাথে প্রায় আমাদের পাড়ার 10-12 জন ছেলে একসাথে প্রেম করতো। সেই মেয়েটা মানে ওই 12টা ছেলেকে পুরো এরম করে নাচাতো আর কি। তো তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আমার কাছে এসে ওই মেয়েটার সাথে কিভাবে ঘনিষ্ঠ হওয়া যায় সেটা নিয়ে আমার কাছ থেকে নানা রকম সাজেশন চাইতো। আমি কোনোদিনই খুব একটা ভালো সাজেশন দিতে পারিনি, কিন্তু আমাকে ওরাও বাবা ভাবতো আর কি। তো আমি চিরকালই বাবা, সুতরাং বাবা যবে থেকে হয়েছি তবে থেকে একটা জিনিস বুঝেছি যে আমাকে আমার যিনি সন্তান তাকে আমাকে সময় দিতে হবে, কোয়ালিটি টাইম। সময় দেওয়া মানে হচ্ছে কোয়ালিটি টাইম। তো আমি একটা জিনিস চিরকাল করে এসেছি, আমি তো থাকি পাইকপাড়ায় টালা পার্কে, আর আমার মেয়ে পড়তো দোলনা ডে স্কুলে, মানে কসবায়। তো তখন আমি অনেক বেশি অনুষ্ঠান করতাম, প্রচুর অনুষ্ঠান পেতাম আর কি, এখনকার মতো নয়। মানে প্রচুর শো করে অনেক রাত্রি করে বাড়ি ফিরতাম, কিন্তু প্রত্যেকদিন সকালে আমি আমার মেয়ের সাথে স্কুলে আসতাম, ওকে স্কুলে নিয়ে স্কুলে দিতাম, এবং আমি ওকে স্কুল থেকে নিয়েও নিই, অনেক সময়ই নিয়ে নিতাম। তো এই সময়টা আমাদের ভীষণভাবে আমার মনে হচ্ছিল যে ওর সাথে কোয়ালিটি টাইম আমার খুব স্পেন্ড করা প্রয়োজন। কারণ কোনো সময় এরকম যেন কোনো সময় মনে না হয় পরবর্তীকালে যে আমি বাবাকে তো দেখতেই পাইনি কোনোদিন বাবার সাথে। কারণ আসলে আমি আমার বাবা মাকে খুব একটা পাই, এটাই জিজ্ঞাসা। আমার বাবা মা এত ব্যস্ত ছিলেন, হ্যাঁ, এত ব্যস্ততার মধ্যে তাদের দিন কাটতো যে আমি খুব কম সময় আমার বাবা মার সাথে কাটিয়েছি। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি সময় দেওয়ার। এখন যদিও বেশি সময়, এখন বড় হয়ে গেছে তো এখন বেশি সময় দিতে চাইলে ও একটু বিরক্ত হয়। ওরা এখন আমাকে খুব একটা ভালো লাগে না, ভালো লাগে না বলতে ভুল কথা, ভালো লাগে মানে ওর এখন আরো অন্যান্য জগৎ হয়েছে, অন্য জগতের সাথে থাকতে ভালোবাসে। বয়ফ্রেন্ড, হাজবেন্ড, ফাদার, কোনটাতে সব থেকে বেশি মাছ দেবে নিজেকে? বয়ফ্রেন্ড হিসেবে আমি কোনটা ভালো নই, হাজবেন্ড হিসেবে ভালো, বেশ ভালো হাজবেন্ড আমি। তুমি বলছো এটা? হ্যাঁ, আমি ভালো হাজবেন্ড, আমি রিয়েলি ভালো হাজবেন্ড, অত্যন্ত ভালো একজন স্বামী বা বর। তো বর্বন না। আর বাবা হিসেবেও আমি খারাপ নই, একটু বেশি প্যাম্পার করি একটু সে সময় একটু। যেমন এই গতকাল ফাদার্স ডে ছিল, তো মেয়ে আমাকে একটা কার্ড বানিয়ে দিয়েছে। ও প্রত্যেক বছর ওই ছোটবেলা থেকে কার্ড বানায়, নিজে নিজে লিখে, তো বানিয়ে দারুণ কথা লিখেছে যে বাবা, যদিও তুমি মাঝে মধ্যে ভীষণ ইরিটেটিং, স্টিল আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি এরকমই থেকো। তো এইটা আমার খুব ভালো লেগেছে। এটার পরে কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে না, এটা দারুণ। বাড়ি থেকে বেরো তুমি বাড়ি ফেরার জন্য, না এটা বলেছিলে? বাড়ি থেকে বেরোই বাড়ি ফেরার জন্য। লাস্ট একটা কোয়েশ্চেন, তারপরে তোমার বেরোনো আছে তো, কোথাও একটা যেতে হবে না তোমার? হ্যাঁ, যেতে হবে। শিল্পী হিসেবে ভালো মানুষ হওয়াটা কতটা দরকার? স্টানিস্লাভস্কি বলেছেন শিল্পী হিসেবে খুব ভালো মানুষ হওয়া প্রয়োজন, বিশেষত অ্যাক্টর হওয়ার জন্য খুব ভালো মানুষ হওয়া প্রয়োজন, না হলে নাকি ভালো অ্যাক্টর হওয়া যায় না। এটা আমি যখন নান্দিপটে থিয়েটার করতে শুরু করি তখন বিভাস চক্রবর্তী আমাদের শিখিয়েছিলেন, পড়িয়েছিলেন, এবং আমরা মুখস্থ করেছি এবং সেটা জেনেছি। কিন্তু পরবর্তীকালে আমি এমন বহু জনপ্রিয় অভিনেতা এবং গায়ক এবং পেইন্টার এবং লেখক এবং নানা ধরনের ক্রিয়েটিভ আর্টের সাথে জড়িত মানুষ দেখেছি যারা মানুষ হিসেবে অত্যন্ত নিকৃষ্ট মানুষ। সুতরাং এর সাথে কোনো ভালো মানুষের হওয়ার কোনো সম্পর্ক নেই। সত্যি নেই? না, একেবারেই।
না আমি অসাধারণ কিছু কাজ করতে দেখেছি এমন এমন মানুষকে। আমি জনপ্রিয়তাটাকে জনপ্রিয়তা নয় কাজের ভালো কাজ, কোয়ালিটি, ভালো কাজ বা কাজের কোয়ালিটি ওয়াইজ ভীষণ ভালো কাজ করেছেন, কিন্তু মানুষ হিসেবে এত খারাপ যে তার আশেপাশে থাকাটা মানে দুর্গন্ধ বেরোয়। যায় আসে না এটাতে। হলে কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায় না? পাওয়া যায় না, জানি না, কষ্ট বেশি পাওয়া যায় কোথায়। আমার মনে হয় না, মানে ভালো মানুষ যদি না হও তুমি, আসলে ভালো করাটা খুব মুশকিল। ভালো মানুষের নিরিখটা তো পাল্টে যায় না। ভালো ভালো আর খারাপ এই দুটো এমন দুটো শব্দ না। হ্যাঁ, কখন কে ভালো আর কার চোখে ভালো, কি জন্যে ভালো, কি জন্যে খারাপ, কার চোখে খারাপ, এগুলো সব এগুলো সবসময় পাল্টা, পরিপ্রেক্ষিত যাকে বলে, সেগুলো সমস্তটাই ভীষণ পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল পরিপ্রেক্ষিতের মধ্যে আমার যাকে ভালো লাগছে তাকে হতেই পারে তোর খুব খারাপ লাগছে, বা আমার যাকে খারাপ লাগছে তাকে হতেই পারে তোর খুব ভালো লাগছে। সুতরাং এটা বলা খুব মুশকিল। কিন্তু আমি এরকম অনেক মানুষ, আমি দেখো একটা ছোটখাটো কতগুলো উদাহরণ দিয়ে বলতে পারি। যিনি দুর্ব্যবহার করেন না তাকে আমি ভালো লোক বলি, যিনি দুর্ব্যবহার করেন তাকে আমি খারাপ লোক বলি। এটা আমার কাছে একটা প্রাথমিক শর্ত। মানে এরকম অনেক মানুষ দেখছি ভীষণ ট্যালেন্টেড, অত্যন্ত দুর্ব্যবহার করে। সুতরাং এটা একটা এটাই একটা বড় ব্যাপার আর বলতে পারি উদাহরণস্বরূপ। তুমি তোমার স্টুডেন্টদের কি বলছো? ভালো মানুষ হতে বলছো? এখন তো আর বলি না, আর আগে বলতাম ভালো মানুষ হতে হবে, করতে হবে, আগে এসব অনেক কিছু বলতাম। এখন এসব আর বলি না, এখন গান শেখাই। হ্যাঁ, যে যা যেরকম শিখতে চায় শেখাই। কারণ এটাও আমার একটা প্রফেশনের মতোই হয়ে দাঁড়িয়েছে। কারণ আমার গান শেখাতো, মানে ভবিষ্যতে একটা গানের মাস্টার হয়ে উঠতে পারি আমি, একটা গানের মাস্টার। আর গান টান গাই না, শুধু গান শিখে। এরকম অনেক ছিলেন, সুকুমার মিত্র, জটিলেশ্বর মুখোপাধ্যায়, কজন কত রেকর্ডার জটিল যারা আছে। জটিল তো গান শিখিয়ে কত লোককে গান শিখিয়েছে। আমি তো নিজে শিখেছি। তো যাই হোক, স্টুডেন্টদের খুব গান মানে মানুষ হওয়ার কথা কিছু খুব একটা বলি না, গান শেখার কথাই বলি, গানের কথাই বলি, প্র্যাকটিস করতে বলি, এইটুকুই বলি। আর বেশি কথা বললে দেখেছি লোকজন আজকাল একটু বিরক্ত হয়। আজকালকার জেনারেশনকে বেশি কথা বললে তার একটু বিরক্ত হয়। একটু হয়তো আমি ভাবি, আমার মেয়ের সাথেও কথা বলে দেখেছি, মেয়েও বলে তুমি একটু বেশি বকছো, চুপ করো, কথা বলো না। কারণ আমি জানি আমাকে কি করতে হবে। হ্যাঁ, তুমি প্লিজ টিভি দেখো। তো সুতরাং আমি বুঝেছি যে হয়তো আমি সেনাইল হচ্ছি, ভীমরতি, হয়তো ভীমরতিগ্রস্ত হয়। 53-54 বছর বয়স হচ্ছে আমার, 54। সুতরাং আগে তো 30+ জিতেন্দ্রকে দেখতাম 30+ ট্যাবলেট খাচ্ছেন। এখন তো বয়সের ইয়েটা বেড়ে গেছে, 54 তো বুড়ো বলতে পারছি না, কিন্তু বুড়ো হলে ভালো হতো, 60-এ যদি মারা যেতে পারতাম। কিন্তু এখন তো বয়সের ইয়েটাও বেড়ে যাচ্ছে, 80, 90, 100 বছর পর্যন্ত লোক বাঁচছে। বড় টেনশনে আছি, তাড়াতাড়ি মরে যেতে পারলে বেটার। হ্যাঁ, সিরিয়াসলি, মানে বেরিয়ে যেতে পারলে ভালো। এবার মরে গেলে না লোকের নাম বেশি হয়। সেটা তো 27 বছরের একটা ক্যাপ আছে, 27 বছরে চলে গেলে আচ্ছা না 27 ক্লাব আছে না, একটা ক্লাব আছে। আমি যাই হোক, মরে গেলেও দেখবি অনেক নাম হয়ে যায় বেশি। ভালো গায়, দারুণ গান গাইতো, কি অসাধারণ সব গান করে গেছে। এখন হয়তো আমাকে আজ সুরের বাচ্চা বলছে, হ্যাঁ হয়তো আমার বলছে কিন্তু মারা যাওয়ার পর কি অপূর্ব গায়, কি গিয়েছিলেন, এরকম কিন্তু হয়। সেই মরে যাওয়ার কোনোদিন ইচ্ছা করেছে অডিয়েন্সের চিন্তা ভাবনা বদলে দিতে? না 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 না, করেনি না? মানে এটা তুমি কাজ করে করে বুঝে গেছো যে এটা ভেবে লাভ নেই। সামনে গান অনেক বড়, মানে খুব শিক্ষিত, ভীষণ শিক্ষিত একজন এলোকুশনিস্ট বসে আমার গান শুনছেন আর মোবাইল দেখছেন, আমি দেখেছি। সুতরাং আবার কাকে বলবো, তিনি আমার ভীষণই ঘনিষ্ঠ বন্ধু। আমার পুরো অনুষ্ঠানটা তিনি সারাক্ষণ মোবাইল দেখে গেলেন, কাকে বলবো, আমি কাকে আবার শিক্ষিত করতে যাবো? এরকম বহু আর্টিস্টকেই দেখেছি, গায়ক গায়িকাকেই দেখেছি যে অন্যের গান শুনতে শুনতে অন্যদিকে তাকিয়ে চল বেরোতে হবে, এরকম ভাবছে। কাকে শিক্ষিত করবো? লাভ নেই বলছে।
রিল বানাবে রিল বানাবে? রিল তো বানাচ্ছি তো, আমি তো মাঝে মধ্যে গান গাই আর কি আজকাল, ওই কিন্তু নাচতে ফাচতে পারি না তো। আমার মেয়ে বললে একটু নাচো, এটা বলেছে? ওটি ছাদে উঠে একটু নাচো না, ছাদে গিয়ে আমি করে দেবো, তুমি একটু গানগুলো রেকর্ড করে দিয়ে ছাদে গিয়ে একটু নাচবে, তাহলে দেখবে অনেক ভিউ হবে। দেখি আমি আমার দলের একটি, আমাদের থিয়েটার দলের একটি মেয়ে আছে শ্রীচেতা, কত্থক শেখায়। আচ্ছা, স্টেজে লাইভ ওর কাছে পারফরমেন্সে +1 গান গেয়েছো কখনো? আরে সে এক কেলোর কীর্তি হয়েছিল, প্রতিদিনের একটা শো, সেটা যদিও টেলিভিশনের জন্য তৈরি করা শো, কিন্তু হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লোকজন রয়েছে। এবার গভীরে যাও গানটা তো শ্রেয়াও গেয়েছে, আমিও গেয়েছি। এবার +1 গাইতে উঠেছি, আর গানটা শুরু হয়েছে প্রিলুড মিউজিকের পর শ্রেয়ার গলা দিয়ে দিয়েছে, আমি গাইছি, আর লোকজন তো গালাগালি কিস্তি করতে শুরু করেছে, ইয়ার কি হচ্ছে চিৎকার। আমি শেষ পর্যন্ত ক্ষমা টমা চেয়ে খালি গলায় গভীরে যা, কোনো মিউজিশিয়ান নেই, তো ডান্সাররা নাচছে পেছনে, খালি, এটা হলো একটা শুট। তারপর এবার আমি গানটা গাইবো, আপনারা সবাই চলে যান বোনেরা, ডান্সাররা চলে গেলে আমি একা খালি গলায় গভীরে যা গাইলাম, তারপর হাত, ওখানে অডিয়েন্সরাও তো এসছে শুনতে, এরকম হয়েছে অনেকবার। একবারই এটা ভীষণভাবে মনে আছে। +1 গান গাইতে খুব ভয় লাগে, এরকম অনেকের অনুষ্ঠান শুনি নাকি +1 হয়, তারা খুব জনপ্রিয়। থাক, সেটা আমরা যাবো পরে কখন আলোচনা। এ বাবা কত পড়ে গেল।